আসসালামু আলাইকুম। এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করব। আর আপনারা যদি আমাদেরকে ফুল সাপোর্ট করেন, তাহলে নতুন, নতুন গল্প আপনাদেরকে উপহার দিব ইনশাআল্লাহ। চলুন তাহলে গল্প শুরু করা যাক। এই বলে আতিয়া রুম থেকে বেরিয়ে গেল। মিসেস মোহনাও আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। আবরার আতিয়ার যাওয়ার পানে নিশ্চুপ চেয়ে রইল। তারপর আবার ল্যাপটপে কাজে মন বসালো। গভীর রাত 2:44। আতিয়া গভীর ঘুমে আচ্ছন্ন। এমন সময় ওর মনে হলো ওকে কেউ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে, কিন্তু কে ধরেছে বুঝতে পারছে না। নিজের চোখ খুলতে পারছে না। হাজারো ঘুম এসে ভর করেছে আতিয়ার দু চোখের পাতায়। আতিয়া কিছু না ভেবে ওইভাবে আবারও গভীর ঘুমে তলিয়ে গেল। আবরার আতিয়াকে আরো জোরে চেপে ধরল। আতিয়ার গলায় আবার মুখ ডুবালো। আবরারের খোঁচা খোঁচা দাঁড়িয়ে আতিয়ার গলায় বিচ্ছে, যার দরুন আতিয়া কেঁপে কেঁপে উঠছে। আবরার আতিয়ার গলায় দীর্ঘ চুমু দিল। তারপর তার গলা থেকে মুখ তুলল। আবরার নিজের হাত আতিয়ার জামা ভেদ করে নরম উদরে নিয়ে গেল। আতিয়া কেঁপে উঠল। আবরার আতিয়ার উদরে হালকা নখ বসাতেই ঘুমের মধ্যে গুঙিয়ে উঠল। আবরার আতিয়ার উদরে হাত রেখে তার মুখের দিকে ঝুঁকে হাসকি স্বরে বলল, Even if I don't say something like that, I have to understand it. But maybe you don't understand the depth of my hurt. কিছুক্ষণ থেমে আতিয়ার মুখের দিকে নীরব তাকিয়ে রইল। তারপর গাম্ভীর্য বজায় রেখে শীতল কণ্ঠে বলল, You are not my love. You are my addiction. বলে আবরার আর এক মুহূর্ত দেরি না করে আতিয়ার উদর থেকে হাত সরিয়ে নিল। তারপর আতিয়ার কাছ থেকে উঠে গেল। বেড থেকে নেমে সোজা রুম থেকে বেরিয়ে গেল। আবরার বেরিয়ে সিভিউ থেকে একটু দূরে গেল। তারপর একটা সিগারেট ধরালো। আকাশের পানে তাকিয়ে সিগারেট টানতে লাগলো। আর ভাবতে লাগলো ওর জীবনটা এমন কেন, কেন তার মা তাকে এত ছোট থাকতে উপরে চলে গেল। তার ছোট ভাইটাও তার কাছে নেই। আর তার বাবা সে তো তাকে মারার জন্য উঠে পড়ে লাগছে। এমন কেন? আমি কি কারো ভালোবাসার যোগ্য না? আমার মা আমাকে ভালোবাসে না, তা ছেড়ে চলে গেল। বাবা আমাকে বাসে না ভালো, তা আমাকে খুন করার জন্য উঠে পড়ে লেগেছে। এমন কেন হলো আমার সাথে? আমিও চাই কেউ আমাকে ভালোবাসুক, কিন্তু কে বাসবে আমাকে ভালো? না চাইতো আতিয়া কি মিথ্যে কথা বললাম? কেন এমন করলাম? কি হচ্ছে আমার কিচ্ছু বুঝতে পারছি না। এইসব কথা মনে মনে ভাবতে লাগলো আবরার। 40 মিনিট একই জায়গায় ওইভাবে দাঁড়িয়ে থেকে এবার রিসোর্টে ফিরে গেল। রুমে ঢুকে দেখলো আতিয়া এখনো গভীর ঘুমে আছে। আবরার ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ডিভানে একটা বালিশ নিয়ে শুয়ে পড়ল। সেদিনের পরে কেটে গেল 10 দিন। এই 10 দিনে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। আবরার আর আতিয়া এখন এক রুমে থাকে না। আর আবরার গভীর রাতে অথবা ভোর রাতে বাড়ি আসে, কিন্তু আজান দেওয়ার পরপর আবার চলে যায়। কোথায় যায় কেউ জানে না। কক্সবাজার থেকে আসা অবধি আতিয়ার সাথে আবরারের আর দেখাই হয়নি। আতিয়াও আবরারের কাছে যায়নি দেখা করতে, কিন্তু খোঁজ ঠিকই নিয়েছে। আতিয়ার এখন পড়ার চাপ চলছে। এসএসসি এক্সামের রেজাল্ট দিলেই তাকে কলেজে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিতে হবে। সকাল থেকে আতিয়ার মনে অদ্ভুত এক উত্তেজনা কাজ করছিল। আজ তার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেবে। যদিও সে পড়াশোনায় ভালো, তবুও রেজাল্ট নিয়ে এক ধরনের ভয় ছিল। রেজাল্টের জন্য সে যখন মিসেস মোহনার সঙ্গে বসে অপেক্ষা করছিল, তখনই ফোনে মেসেজ এলো। আতিয়া হাত কাঁপতে কাঁপতে মেসেজ খুলল আর চোখ বড় বড় হয়ে গেল। গোল্ডেন এ প্লাস। তার মুখে একরাশ হাসি ফুটে উঠল। মিসেস মোহনা খুশিতে আতিয়াকে জড়িয়ে ধরলেন। বাড়ির সবাই তাকে অভিনন্দন জানাতে লাগলো। কিন্তু আতিয়ার মন খুঁজছিল একজনকে, মাফিয়ার নির্জীব মানুষ। এই আনন্দ সে সবার আগে আবরারকে জানাতে চেয়েছিল, কিন্তু সে কোথায়? সে ফোন হাতে নিয়ে অনেকক্ষণ বসে রইল, কল করবে নাকি করবে না। তারপর সে কল করলো, কিন্তু কেউ ধরল না। 3বার চেষ্টা করেও না। কিছুক্ষণ পর ফোনের স্ক্রিনে অপরিচিত একটা নাম ভেসে উঠল। আতিয়া ধীরে ধীরে কল রিসিভ করলো। আতিয়ার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। তার হাত কাঁপতে লাগলো। আতিয়া হসপিটালের উদ্দেশ্যে ছুটে চলল। তার মনে নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আবরার কিভাবে আহত হলো, সে কোথায় ছিল, কেন এমন হলো? তার চোখের কোণ দিয়ে পানি ঝরতে লাগলো, কিন্তু সে তা মুছল না। সে জানতো এই মুহূর্তে তার দুঃখ বা কিংবা কোনো কাজে আসবে না। আতিয়া মেসেজটা পাওয়ার সাথে সাথে দৌড়ে কোনো মতে আসলো বাড়িতে। কাউকে জানানোর সময় পেল না। হাসপাতালে পৌঁছানোর পর আতিয়া জানালো যে সে আবরারের পরিচিত, তবে নার্সের চোখে কিছু অস্বস্তি ছিল। তখনই মিস্টার শাহিদ, আবরারের পুরনো বন্ধু, এগিয়ে এসে বললেন,
আতিয়ার মন যেন হঠাৎ ঝাঁকুনি খেল। শত্রুদের তালিকা, আবরারের শত্রু, কি হচ্ছে সব? মিস্টার শাহিদ আরও বললেন। এদিকে আতিয়ার মনে একটা প্রশ্নই জেগে উঠল, এই শত্রুরা কি শুধুই আবরারের মাফিয়া জীবন থেকে এসেছে, নাকি এর পেছনে আরও কোনো ব্যক্তিগত কারণ আছে? তার মন আর শরীর যেন ভার হয়ে গেল। আতিয়া হাসপাতালের রুমে ঢুকে আবরারের পাশে গিয়ে দাঁড়ালো। আবরার চোখ বন্ধ করে শুয়েছিল। মনে হচ্ছে সে শান্তি চায়, কিন্তু আতিয়া দেখে তার শরীরের গা থেকে মাথা পর্যন্ত অসহ্য যন্ত্রণা, অথচ মুখে কোনো অনুভূতি ছিল না। আতিয়া ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়ালো। আবরার চোখ খুলে সোজা তাকালো। তার চোখে বিরক্তি আর রাগের ছাপ স্পষ্ট। তুমি এখানে আসছো কেন? তার কণ্ঠ ছিল তীক্ষ্ণ। তুমি কি বুঝতে পারো না আমি তোমাকে চাই না? আমি আমার মতো থাকতে চাই। আতিয়া কেমন যেন থমকে গেল। আমি আমি শুধু জানতে চাচ্ছিলাম আপনি আপনি কেমন আছেন। আবরার তার কষ্টের মুখে তীব্র হাসি দিল। তুই জানিস না তোর মতো একটা বাচ্চা মেয়ের কাছে আমাকে থাকতে বলা কতটা হাস্যকর? তুই কি বুঝতে পারিস না আমি কে আর তুই কে? তুই কি ভাবিস আমি তোর মতো কোনো কোমল মানুষকে বিশ্বাস করব? আতিয়া শিহরিত হয়ে গেল। আবরারের কথায় তার বুকের ভেতর যেন চাপ পড়ল। আপনি এমন কেন বলছেন? আতিয়া বলল। আ- আমি তো আপনার জন্য এখানে এসেছি। আবরার এবার হাসতে হাসতে বলল। ও, তুই কি আমাকে ভেবেছিলিস তোর একটা দয়া আর ভালোবাসা আমি সুস্থ হয়ে যাব? তুই এত ছোট, এতটা ছোট যে তোর মতো একজন মেয়ের সামনে আসা আমার জন্য অপমানজনক। আতিয়া অবাক হয়ে গেল। তার চোখে অশ্রু জমে গেল। আপনি আপনি কি এমন বললেন? তার কণ্ঠে কাঁপন ছিল। আবরার তার দিকে একটুও সহানুভূতি না দেখিয়ে বলল। তুই যখন আমার জীবনের অপ্রয়োজনীয় অংশ ছিলিস তখন তো তুই আমাকে বুঝতে পারিস নি। আজকে এসে আমাকে বিরক্ত করছিস? তোর মতো মেয়েরা শুধু টাকার জন্য বড়লোক ছেলে গলে ঝুলে পড়ে। আতিয়া না পারল কিছু বলতে, না পারল চোখের জল মুছতে। সে কাঁপতে কাঁপতে পেছনেই চলে গেল। তার গলার মধ্যে একদলা কান্না জমেছিল, কিন্তু সে সেটা চেপে ধরে রুম থেকে বের হয়ে গেল। আবরার তাকিয়ে রইল। তার চোখে কোনো দয়াও ছিল না, যেন সে আর কাউকে আর কিছু দিতে চায় না। অন্ধকার রুম, তার ভেতরে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে এক ব্যক্তি। তার মুখে কাপড় বাঁধা, যার দরুন চিৎকার করতে পারছে না। এর মধ্যে ব্যক্তিটি কারো পদধ্বনি শুনতে পেল। কেউ জুতো ঘষে ঘষে তার দিকে এগিয়ে আসে। রুম অন্ধকার থাকায় কিছুই বোঝা যাচ্ছে না। হুট করে হাঁটার শব্দ বন্ধ হয়ে গেল। ব্যক্তিটির ভয় লাগছে খুব। সে নিজের চোখ বন্ধ করে নিয়ে আবারও তাকালো। তখনই হুট করে রুমের ভেতরে বাল্বের হেডলাইট আলো জ্বলে উঠল। ব্যক্তিটি চোখ বন্ধ করে নিল। অনেকক্ষণ ধরে অন্ধকারে থাকায় হুট করে আলো আসাতেই চোখে ঝাপসা দেখা দিচ্ছে। পুরনো কাঠের চেয়ারে যেমন খটখট করে শব্দ হয়, তেমনই ব্যক্তিটির সামনে থাকা যে সে খটখট আওয়াজ করে চেয়ার টেনে তাতে বসলো পায়ের উপর পা তুলে। হাত পা বাঁধা ব্যক্তিটি এবার পিটপিট করে চোখ খুলে সামনে তাকাতেই ভয় তার অন্তরাত্মা কেঁপে উঠল। ব্যক্তিটি মাথা শুধু দুদিকে নাড়াতে লাগলো। সে কোনো কিছু বারণ করার কথা বলছে। সামনে থাকা লোকটি তার মুখের ভেতরে থাকা কাপড় খুলে ফেলল। ব্যক্তিটি সাথে সাথে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল। আবার তুই বেঁচে আসছিস এখনো? আবরার বাঁকা হেসে ঠান্ডা স্বরে বলল। কেন, মরে গেলে বুঝি বেশি খুশি হতেন যতটা এখন হতাশ হচ্ছেন শ্বশুরাব্বা? ব্যক্তিটি রাগে কটমট করতে করতে বলল। তোর শ্বশুরকে অসভ্য ছেলে, আমাকে একদম শ্বশুর আব্বা বলবি না। তো কি বলবো, মিস্টার সাদমান সাদিফ? না শ্বশুরাব্বা, এটা থাক, হাজার হোক আপনি আমার বাচ্চা বউয়ের বাবা হন। মিস্টার সাদমান হুঙ্কার ছেড়ে বলল। খবরদার, এইসবের মাঝে একদম আমার মেয়েটাকে টানবি না আবার। আমরা রহস্যময় হাসি দিয়ে বলল। যেখানে আপনার মেয়ে সম্পূর্ণটাই আমার, সেখানে আমার বাচ্চা বউটাকে কোথায় টানবো কোথায় টানবো না সেসব আপনি না বললেও চলবে শ্বশুরাব্বা। না, আমার মেয়ে তোর না। আমি আমার মেয়েকে বিভ মিস্টার সাদমানকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে আমরা শীতল অথচ গম্ভীরতা বজায় রেখে বলল। হুম, শ্বশুরাব্বা ভুল করছেন। আপনার মেয়ে অনেক আগে আমার হয়ে গেছে, এমনকি আমাদের মধ্যে সব শেষ। মিস্টার সাদমান ভ্রু কুঁচকে বলল। সব শেষ মানে? আমার মেয়ের সাথে তুই কি করেছিস? আবরার লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল। যা শ্বশুরাব্বা, কি যে বলেন না। এখন আপনার মেয়েকে কত আদর দিয়েছে, কিভাবে আদর দিয়েছে সেটা বলতে হবে নাকি? আবরারের এমন কথা শুনে মিস্টার সাদমান বলল। চুপ কর, কি সব বলছিস? যা বাবা, আপনি জিজ্ঞেস করবেন আর আমি বললেই দোষ? আমাকে এইখানে ধরে আনছিস কেন? আর তুই বেঁচে গেলে কিভাবে? আপনার মেয়ের দোয়া আছে আমার সাথে সব সময়, তাই আমার কিছু হয়নি। তাহলে এইবার
এবার সম্পূর্ণ কাজ করব, অর্ধেক করব না, যাতে তুই বেঁচে যাস। আবরার শীতল চোখে তাকিয়ে বলল, কেমন বাপ বে তুই, যে নিজের মেয়েকে বিধবা করতে উঠে পড়ে লেগেছিল। যাই হোক, আচ্ছা, তুই যে 2টা বছর পঙ্গুর নাটক করেছিস, এটা কি কেউ জানে? আমাকে মারার পিছনে যে তুই আছিস, এটা যদি আতিয়া জানে, তখন তোকে কি করবে? মিস্টার সাদমান খিটখিট করে হেসে বলল, কিচ্ছু করবে না আমার মেয়ে, আমাকে খুব ভালোবাসে যে। আর আমি পঙ্গু হয়ে না থাকলে আমার কাজটা এগোতো না। ইস, কত কষ্ট যে এত ওইভাবে বসে থাকতে। আবরার এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর হুঙ্কার ছেড়ে বলল, লজ্জা করো উচিত তোর। আমি তোকে কিছু করব না, যা করার আমার শাশুড়ি আম্মা আমার বাচ্চা বউ করবে। আর মাত্র কয়েকটা দিন মন খুলে পৃথিবীর জগৎ দেখে নে, নিঃশ্বাস নিয়ে নে। যখন তোর গাল আসবে, তখন নিঃশ্বাস নেওয়ার সময় পাবি না। এ বলে মিস্টার সাদমানকে কোনো কথা বলতে না দিয়ে কাপড় আবারও তার মুখে বেঁধে দিয়ে রুম থেকে চলে যায়। আবরার চলে যেতেই রুমটির আলো নিভে ঘন অন্ধকার হয়ে যায়। আম্মু, আম্মু, বল মা। আব্বু কোথায়? আম্মু, আমি দেখছি না তো। তোর আব্বু একটু জরুরি কাজে গেছে, বললো ফিরতে লেট হবে। ও আচ্ছা। মোহনা আন্টি ফোন দিয়েছিল আতিয়া। আতিয়া নির্বিকার ভঙ্গিতে বলল। তারপর? মিসেস মোহনা তরকারি নাড়তে নাড়তে জবাব দিল, তুই ওই বাড়ি যাবি কবে তাই জিজ্ঞেস করছিল। তুমি কি বলেছো? আমি বলেছি তোর থেকে শুনে তারপর বলবো। এখন তুই কল দে, তারপর বল। আতিয়া রান্নাঘর থেকে যেতে যেতে বলল। মুড নেই। মিসেস আয়শা আতিয়ার যাওয়ার পানে শুধু তাকিয়ে রইল, কিছু বলার নেই। কারণ আজ 15 দিন হচ্ছে আতিয়া এই বাসায় আছে, আর সব সময় মন মরা হয়ে থাকে। গাম্ভীর্য বজায় রাখে, তেমন একটা কথা বলে না, চুপচাপ থাকে। সেদিন হাসপাতাল থেকে আতিয়া সোজা তার বাবার বাসায় আসে। আতিয়াকে ওইভাবে আসতে দেখে মিসেস আয়শা অনেক প্রশ্ন করে, কিন্তু আতিয়া তার একটা প্রশ্নেরও উত্তর না দিয়ে সোজা নিজের রুমে চলে যায়। তারপর ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিয়ে আবরারের বলা তিক্ত কথাগুলোর মানে উন্মোচন করতে লাগলো। প্রায় 30 মিনিট পরে আতিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। মিসেস আয়শা মেয়ের কাছে এসে কপালে গলায় হাত দিয়ে বলল, কি হয়েছে মা? শরীর খারাপ নাকি? না আম্মু। তাহলে কি হয়েছে? এমনভাবে আসলি কেন? একবারও বলে আসলি না। আতিয়া নিজের ভেতরের হাহাকার লুকিয়ে মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে বলল। তোমাদের সারপ্রাইজ দিতে এইভাবে এসেছি। মিসেস আয়শা মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, পাগল মেয়ে আমার, আমি কি না কি ভাবছি। আয় নিচে চল, নাস্তা করবি। চলো। মিসেস আয়শা নিচে নামতে নামতে আতিয়াকে বলল। আবরার বাবা কই, আসবে না? আতিয়া আবরারের কথা শুনতেই মনে পড়ে গেল আবরারের বলা সবচেয়ে তিক্তময় কথা, যে টাকার জন্য সে তার গলায় ঝুলেছে। আতিয়াকে কোনো কথা বলতে না দেখে মিসেস আয়শা আবারও বলল। কিরে, কথা বলছিস না কেন? আতিয়া মিথ্যে হাসি টেনে বানোয়াট গল্প বলল যে আবার দেশে নেই, লন্ডন গেছে 10 দিন হচ্ছে, আর আসতেও এখন 1 মাস লাগবে। ইম্পর্টেন্ট মিটিং আছে তাই গিয়েছে। সব শুনে মিসেস আয়শা আর কিছু বলেনি, কিন্তু আতিয়া অনেক চেঞ্জ হয়ে গিয়েছিল। এই যেমন প্রয়োজন ছাড়া কথা বলে না, ওই বাড়ি যাওয়ার নাম করে না, আগেকার সেই চঞ্চলতা নেই। মিসেস আয়শা এইসব ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর আবারও নিজের কাজে মন দিল। গভীর রাত, আতিয়া গভীর ঘুমে তলিয়ে আছে। এমন সময় খট করে দরজায় আওয়াজ তুলে রুমে প্রবেশ করলো আবরার। সে ঘুমিয়ে থাকা আতিয়ার কাছে গেল পা টিপে টিপে, তারপর আতিয়ার দিকে তাকিয়ে বলল। অন্যের ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমানো, তোর ঘুম আমি কেড়ে নেব, দাঁড়া। বলে আবরার আতিয়াকে এক ঝটকায় কোলে তুলে নিল। আতিয়ার ঘুম এত গভীর যে সে কিছুই বুঝতে পারল না। আবরার আতিয়াকে নিয়ে সোজা বাড়ি থেকে বেরিয়ে নিজের মার্সিডিজে পেছনের সিটে বসালো, সাথে নিজেও বসলো। আতিয়ার মাথাটা আবরার নিজের কোলের মধ্যে নিল, তারপর ড্রাইভিং সিটে থাকা আরিফকে বলল। আরিফ, গেস্ট হাউসের উদ্দেশ্যে চল, কুইক। জি ভাই। বলে গাড়ি স্টার্ট দিল। এইদিকে আবরার আতিয়ার মাথাটা নিজের বুকের সাথে চেপে বসে রইল। এইভাবে 1 ঘন্টা জার্নি করে গাড়ি এসে পৌঁছালো গেস্ট হাউসে। আবরার আতিয়াকে বাজা কোলে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসলো, তারপর আরিফকে বলল। তুই চলে যা, দরকার পড়লে ফোন দিয়ে ডাক দিব। আচ্ছা ভাই। বলে সে গাড়ি নিয়ে চলে গেল সেই জায়গা থেকে। আবরার আতিয়াকে কোলে নিয়ে সোজা বেডরুমে প্রবেশ করলো, তারপর আতিয়াকে জোরে বেডের উপর ছুঁড়ে দিল। আতিয়া ঘুমের মধ্যে লাফ দিয়ে উঠে বসলো।
ওর মনে হলো কেউ যেন ওকে পাহাড় থেকে নিচে খাদিয়ে ছুঁড়ে দিল। আতিয়া উঠে নিজের চোখ দুহাতে কসলাতে লাগলো। ওর ঘুম এখনো কাটেনি। কে ম্যাডাম? অন্যের ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমাচ্ছিল বুঝি? হুট করে অতি পরিচিত কোনো কণ্ঠস্বর কানে আসতেই আতিয়ার ঘুম চোখ থেকে উধাও হয়ে গেল। সে সামনে তাকিয়ে অবাক হয়ে গেল। ও কি সত্যি দেখছে নাকি স্বপ্ন? তাই নিজের হাতে চিমটি কাটলো। ব্যথাও পেল ভালো, তাই আহ বলে উঠল। আতিয়াকে এমন করতে দেখে আবরার ভ্রু কুঁচকে আতিয়ার দিকে তাকিয়ে রইল। আতিয়া এবার বলল, আপনি আমার বাড়ি কি করছেন? ম্যাডাম, ভালো করে চারদিকে তাকিয়ে একবার দেখেন। বাড়িটা কার? আপনার বাবার বাড়ি নাকি আপনার জামাইয়ের বাড়ি? দেখেন কিছু চিনতে পারেন কিনা। আতিয়া এইবার আবরারের থেকে দৃষ্টি সরিয়ে রুমটি ভালোভাবে দেখে নিয়ে অবাক হয়ে বলল, আমি তো আমার রুমে ঘুমিয়েছিলাম, এখানে আসলাম কি করে? আবরার নিজের শার্টের বোতাম খুলতে খুলতে বলল, কোলে করে নিয়ে এসছি। বাবু তুমি তো ভার কেন? আমার হাতটা তো পুরো অবশ হয়ে গিয়েছে। আতিয়া চোখ বড় বড় করে বলল, ছি ছি, কি বলছেন? আমার ওজন মাত্র 44 কেজি, আর সেখানে আপনি বলছেন আমি কত ভার? আপনার এই দানবীয় শরীরের কাছে আমার শরীর পিঁপড়া ছাড়া কিছুই না। আতিয়ার কথা শুনে আবরার বেড়ে উঠল। চোখ তার আতিয়াকে রাখা, তার মধ্যে ওর শার্টের বোতাম খোলা শেষ। গা থেকে শার্টটা কৌশলে ছুঁড়ে ফেলে দিল ফ্লোরে। তা দেখে আতিয়া চোখ ঢেকে বলল, এই মাফিয়া নির্জীব মানুষ, জামা খুললেন কেন? জামা পরেন তাড়াতাড়ি। আবরার আতিয়ার একদম কাছাকাছি এসে আতিয়াকে টেনে নিজের কোলে বসালো। আতিয়া ভেবাচাকা খেয়ে গেল আবরারের এমন কাজ দেখে। সে বলল, এই যে মাফিয়া, আপনি কি ড্রাগড? আবরার আতিয়ার গলায় মুখ ডুবিয়ে বড় বড় নিঃশ্বাস টেনে নাক ঘষতে ঘষতে মাতাল করা গলায় বলল, হাতিয়ার আমাকে এক মেয়ের প্রতি নেশায় বোধ হয়ে গেছে। খুব বাজেভাবে আমি বোধ হয়ে গেছি জান। কি করবো এখন বলো? আবরারের গরম নিঃশ্বাস আতিয়ার ঘাড়ে পড়তেই আতিয়া কেঁপে কেঁপে উঠল। কিন্তু হুট করেই আবরারের বলা সেদিনের কথাগুলো মনে পড়তেই আতিয়া মুচড়ামুচড়ি শুরু করলো, যার দরুন আবরার ধমক দিয়ে বলল, কি সমস্যা? নড়ছিস কেন? তো চুপচাপ বসে থাকতে পারছিস না? আতিয়া ওইভাবেই বলল, না পাচ্ছি না, ছাড়েন আমাকে। হুম, আমার এখন বউ লাগবে, তাই আমার বউকে নিয়ে এসেছি। আমার বউয়ের সাথে এখন যা খুশি করবো, তাই একটা নড়াচড়া তো দূর, সাউন্ডও করবি না, বুঝেছিস? আপনার বউ? হাসালেন তো আমাকে। কিন্তু কি জানি বলছিলেন? ও হ্যাঁ, আমার সাথে নাকি আপনার যায় না। আমি কোথায় আর আপনি কোথায়? আর টাকার জন্য নাকি আমি আপনার গলায় ঝুলে পড়েছি, তাই না? আবরার আতিয়ার দিকে তাকিয়ে বলল, আমার কাগজে কলমে আইনি মতে এমনকি ইসলাম শরীয়তে তুই আমার লিগেলি ওয়াইফ। তাই ওয়াইফকে যেমন বকা দিতে পারি, মারতে পারি, তেমন আদরও করতে পারি। সব কিছুতে আমার অধিকার আছে। সব কিছু আপনার অধিকার? বাহ বাহ, আর কিছু আছে? আবরার এবার গম্ভীর কণ্ঠে বলল, শোন বউ, তুই যদি বেশি তিরিমিরি করিস তাহলে কিন্তু আমি আরও 3টা বিয়ে করব। ইসলামের 4টা বিয়ে করো সুন্নত, আমার এখনো 3টা করা বাকি আছে। সুন্নত কাজটা কি করে ফেলবো, কি বলিস? আবরারের কথা শুনে আতিয়া রাগে গজগজ করতে করতে বলল, অসভ্য নির্লজ্জ মাফি একটা, যা তুই যে কয়টা বিয়ে করবি করকে যা, আমার কি তাতে? লাইক সিরিয়াসলি তুই তো করে করছিস আমার সাথে? তুমি কি ভুলে গেছো তুমি যেমন হাঁটুর বয়সে? ভুলে গেছি তো। ছাড় আমাকে, যা গিয়ে বিয়ে কর। সত্যি করতে বলছো? যা না কর গিয়ে, আমাকে যে। আতিয়াকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে আবরার আতিয়ার ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। আতিয়া আবরারের থেকে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করতে লাগলো। এতে আবরারের কাজে ডিস্টার্ব হওয়ায় আবরার আতিয়ার কোমরে জোরে চাপ দিল। আতিয়া কোমরে ব্যথা পেয়ে চুপ করে গেল, কিছু বলল না, কিন্তু তার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আবরার আতিয়াকে রেসপন্স করতে না দেখে আবরার আতিয়ার ঠোঁটে জোরে দাঁত দিয়ে কামড় দিল। আতিয়া আহ বলে ব্যথায় কুকড়ে উঠে চোখ মুখ খিচে বন্ধ করল। আবরার এবার আতিয়াকে ছেড়ে দিল। আতিয়া ছাড়া পেতেই জোরে জোরে নিঃশ্বাস নিল। আতিয়ার ঠোঁট জ্বালা করছে, তাই সে ঠোঁটে হাত দিল। তরল কিছু অনুভব করায় হাত সামনে এনে দেখল রক্ত। আবরার একটু জোরেই কামড় দিয়েছে, তাই কেটে গেছে। আবরার আতিয়ার গলা থেকে এক টানে ওড়না খুলে সেটা হাতে নিয়ে আতিয়ার ঠোঁটে লেগে থাকা রক্ত মুছে দিতে দিতে বলল, এত নরম কেন তুমি? হ্যাঁ, স্থির হয়ে থাকতে পারো না? রোমান্সের সময় তুমি নড়াচড়া আমার মাথায় আগুন চালিয়ে দেয়, বোঝো তুমি ইডিয়েট? অবাক হচ্ছি ক্ষণে ক্ষণে আপনাকে দেখে। সেদিন এক রূপ, তো আজকে আর এক রূপ। বুঝতে পারছি না, আপনার মতি গতি কিছু বুঝতে পারছি না।
আবরার আতিয়াকে নিজের আরো কাছে টেনে নিল। তারপর আতিয়ার গলায় মুখ ডুবিয়ে বলল, অত কিছু ভাবতে হবে না তোমাকে, জাস্ট ফোকাস অন মি জান। আবরারের প্রত্যেকটা ছোঁয়া আতিয়ার মনে ঝড় তুলে দিচ্ছে। সে আবেশে চোখ বন্ধ করে আবরারের বলা কথা মতো আবরারের প্রত্যেকটা স্পর্শ ফিল করতে লাগলো। আবরার আতিয়ার গলা থেকে মুখ তুলে তার মুখের দিকে তাকিয়ে আবারও হাসকি স্বরে বলল, জান, আর ইউ রেডি? আবরারের এমন কথায় আতিয়া লজ্জা পেয়ে গেল। সে লজ্জা লুকাতে আবরারের বুকে মুখ লুকালো। আবরার হিসিয়ে বলল, লজ্জার লোডশেডিং এখনো হয়নি, আমি তো ভাবছি হয়ে গেছে। নো প্রবলেম, আজকে আমি তোমার লজ্জার লোডশেডিং করে দেবো ইনশাল্লাহ। আবরারের প্রত্যেকটা কথা শুনে আতিয়ার লজ্জায় কান থেকে ধোঁয়া বেরোচ্ছে। আতিয়া আবরারের বুকে ঘুষি মেরে বলল, নির্লজ্জ মাফিয়া, মুখে লাগাম টানেন। কী সব বলছেন? লজ্জা করছে না আপনার? লজ্জা হলো নারীর ভূষণ। আমি পুরুষ দিয়ে যদি লজ্জা পাই তাহলে কোনোদিন বাবার শুনতে পারবো না। আর আমাদের আগেও তো একবার বাসরও হয়ে গেছে। তবে এত লজ্জা কোথায় পাও তুমি? এখন তো দেখছি আমাকে লজ্জারই লজ্জা বেছে দিতে হবে, যাতে করে তোমার লজ্জা কমে। আতিয়া এইবার আবরারের বুক থেকে মাথা তুলে তার দিকে তাকিয়ে বলল। অসভ্য মাফিয়া একটা। আবরার শীতল কণ্ঠে বলল, অসভ্য তো আমি এখনো করিনি তো করওয়ালি, কিন্তু অসভ্য যেহেতু বলেছ তাহলে আসো প্র্যাকটিক্যালি ভাবে দেখিয়ে দিচ্ছি অসভ্যতমের মা বাপ কাকে বলে। বলে আবরার আতিয়ার মুখের দুপাশে নিজের দু হাত দিয়ে আতিয়াকে নিজের কাছে টেনে এনে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। সাথে হাতের অবাধ্য ছোঁয়াগুলো গভীর থেকে গভীরতর হতে লাগলো। আতিয়ার এবার যেন পাগল পাগল অবস্থা। আতিয়া আবরারের এমন বেসামাল স্পর্শ আর ফিরিয়ে দিতে পারছে না। সেও আবরারের সাথে রেসপন্স করতে লাগলো। আবরার আতিয়ার রেসপন্স পেয়ে খামচে ধরে আরও কাছে টানলো আতিয়াকে। আবরার এবার আতিয়ার ঠোঁট ছেড়ে দিয়ে আতিয়ার গলায় মুখ ডোবালো। আতিয়া চোখ বন্ধ করে আবরারের পিঠ খামছে ধরল। নখ বিড়ে গেল বোধ হয়। আবরারের সেদিকে কোনো হুঁশ নেই, বরং এবার আতিয়াকে বেডে ফেলে দিল এক ধাক্কা মেরে। দুজনের চোখ একে অপরের উপর আটকে আছে নেশালো সেই চাহনি। তারপর আতিয়ার উপর সে নিজের সব ভর ছেড়ে দিল এবং আতিয়ার কানের কাছে এসে ফিচেল কণ্ঠে ফিসফিস করে বলল, জান, it won't be too much trouble, just be patient. আবরারের বলা এই কথা শুনে আতিয়া লজ্জায় আবরারের থেকে দৃষ্টি নামিয়ে বন্ধ করে রাখলো। আতিয়ার এমন করায় আবরার হেসে উঠল। আবরার এবার নিজের শরীরের সব ভর আতিয়ার উপর ছেড়ে দিয়ে নিজের কাজে মনোযোগ দিল। রোমজোরে কিছু একে অপরের শব্দ ভারী খেতে লাগলো। এরপর ভালোবাসার এক অতল সমুদ্রে ঝাঁপিয়ে পড়ল দুজনে। আতিয়ার চোখ বেয়ে কিছু নোনা জল গড়িয়ে পড়ল। এটা চরম আনন্দের জল। আগের দিনের আবরারের এমন ব্যবহারে আতিয়া ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সে তো ভেবেছিল যে আবরার হয়তো আর তার হবে না। সে চিরতরে আবরারকে হারিয়েছে, কিন্তু আজকে যেন ম্যাজিক হলো। আবরার আবারও তার কাছে আসলো, আবারও তাকে নিজের সাথে মিশিয়ে আপন করে নিল। তাই তো চোখ থেকে খুশির নোনাজল গড়িয়ে পড়ছে। রাত আরও গভীর হতে থাকছে। সে সাথে গভীর হচ্ছে আবরার আতিয়ার ঘনিষ্ঠ মুহূর্ত। আবরারের বেপরোয়া সে ছোঁয়া আতিয়াকে আজ হাজারো প্রজাপতির সাথে উড়ে বেড়াচ্ছে ক্ষণে ক্ষণে। চারিদিকে ফজরের আজানের ধ্বনি শোনা যেতেই আবরার বেড থেকে নেমে আতিয়াকে বিছানার চাদরে জড়িয়ে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। আবরার আতিয়াকে শাওয়ারের নিচে দাঁড় করালো। আতিয়ার অসুস্থ লাগছে খুব, কোনো কথা বলতে পারছে না, চুপচাপ আছে। আবরার এবার শাওয়ার চালু করলো। তাদের দুজনের গায়ে পানি পড়ছে। আতিয়ার গায়ে পানি পড়তেই ও ব্যথায় কুকড়ে উঠল। সারা শরীর জ্বলে ছাই ছাই হয়ে যাচ্ছে। আবরার অপরাধী চোখে আতিয়ার দিকে তাকালো, তারপর আতিয়াকে নিজ হাতে গোসল করিয়ে দিল কিচ্ছু না বলে। এরপর টাওয়াল দিয়ে মাথা মুছে আবারও পাচা কোলে তুলে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। আবরার আতিয়াকে বেরিয়ে শুইয়ে দিল, ব্ল্যাঙ্কেট টেনে দিল। আবরার আবার ওয়াশরুমে ঢুকে গেল। তারপর নিজেই শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো। পরনে কালো শার্ট আর ট্রাউজার পরে আবরার ওয়ার্ড্রব থেকে নিজের একটা সাদা শার্ট বাহির করে আনলো। তারপর আতিয়ার কাছে গেল। আতিয়ার এখন যেন একটু সুস্থ লাগছে। সে আবরারকে নিজের দিকে আসতে দেখে ব্ল্যাঙ্কেটের নিচে মুখ লুকালো। আবরার আতিয়ার কাছে এসে বলল, শার্টটা পরে নাও, আর এখন এসব কামিজ তামিজ পরতে হবে না। আতিয়া এখনো ব্ল্যাঙ্কেট থেকে মুখ তুলছে না। আবরার এবার ভ্রু কুঁচকে বলল, তুমি কি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে নাকি? আতিয়া, আচ্ছা ঘুমাও, আমি না হয় পড়িয়ে দিচ্ছি। বলে যেই বেডে বসে ব্ল্যাঙ্কেটে হাত দেবে অমনি আতিয়া তাড়াতাড়ি ব্ল্যাঙ্কেট থেকে মুখ বাহির করলো। আতিয়ার এমন কাজে আবরার শব্দ করে হাসলো। আতিয়া হাত বাড়িয়ে বলল,
কই দেন, আমি পড়ছি। আর আপনি রুম থেকে বেরিয়ে যান। কেন কেন? আমি রুম থেকে বেরিয়ে যাবো কেন? কেন যাবেন মানে? আমি ড্রেস পরবো আর আপনি কি করবেন? যান। সমস্যা কি? পড়ো আমার সামনে, আমি কোনো মাইন্ড করবো না। আতিয়া চোখ ছোট ছোট করে বলল। আমি অনেক কিছু মাইন্ড করবো মিস্টার মাফিয়া। আপনি এখন আসতে পারেন। আবরার কিছু বলবে তার মধ্যেই ওর ফোনে কল আসলো। আবরার ফোন হাতে তুলে দেখলো রাকিব কল করেছে। আবরার এবার শার্টটা বেরিয়ে রেখে ব্যালকনিতে চলে গেল কল অ্যাটেন্ড করতে। আবরার চলে যেতেই আতিয়া ব্ল্যাঙ্কেট জড়ানো অবস্থায় ওয়ার্ড্রোব থেকে একটা পাকিস্তানি লং থ্রি পিস বাহির করে ওয়াশরুমে ঢুকে গেল। বলো। কি করছিলিস সোনা? আবরার দাঁতে দাঁত পিষে বলল। শালা, আমার রোমান্টিক মুহূর্ত নষ্ট করে এখন ফোন দিয়ে বলিস সোনা কি করছিস? রাকিব গাল ফুলিয়ে বলল। আমি কি জানতাম নাকি যে তুই ভাবির সাথে রোমান্স করছিলিস? আমার কি এখন মাইকিং করতে হবে যে আমি আমার বউয়ের সাথে রোমান্স করছি? তাই প্লিজ সাধারণ জনগণ আমার রোমান্স নষ্ট করার জন্য ভিলেন হবেন না কেউ। তাই কর। ধুর শালা, কি করতে ফোন দিছিস তাই বল। রাকিব এবার সিরিয়াস ভঙ্গিতে বলল। বিয়ে করার জন্য। আবরার রাকিবের কথা শুনে ভেবাচাকা খেয়ে গেল। সে ওইভাবেই বলল। তুই জানতিস আমি বিবাহিত, আর একটা ছেলে কিভাবে বিয়ে করে আমাকে বল। আরে দূর, আমি তোকে বিয়ে করব কি করতে? আমি তো আমার ভার্জিনতা আমার বউয়ের জন্য তুলে রাখছি। তুই আমার ভার্জিন কেড়ে নিতে চাচ্ছিস নাকি? আবরার এবার শীতল অথচ হুমকির স্বরে বলল। এই না না, শোন, আমি সিরিয়াস হয়ে বলছি, আমি বিয়ে করব। কাকে বিয়ে করবি? মেয়েকে? সেটাই তো তোকে বলতে ফোন দিয়েছি। ফোনে বলা যাবে না সব কথা। আমি তোদের বাড়ি আসি, তুই বাড়ি থাকিস। ওকে, আয়। বলে আবরার ফোন কেটে দিল। ফোন কেটে দিতেই আবরারের হোয়াটসঅ্যাপে আননাউন নাম্বার থেকে একটা মেসেজ আসলো। আবরার মেসেজটি ওপেন করে পড়তেই একটা বাঁকা হাসি দিল। তারপর বিড়বিড় করে বলল। শ্বশুরব্বা, আমি আসছি। আর একটু শ্বাস নিয়ে নেন, কারণ আমি যদি ধরি তাহলে শ্বাস নেওয়ার সময় দেব না। আমি ফারিয়াকে বিয়ে করব। রাকিবের এমন কথা শুনে আতিয়া তো অবাক হয়ে গেল, কিন্তু অবাক হলো না আবরার। সে হয়তো আগে থেকেই কিছুটা আন্দাজ করেছিল, তাই শীতল কণ্ঠে বলল। তো কবে করবি বিয়ে? কবে মানে? বিয়ের প্রস্তাব দেইনি আমি এখনো। আবরার ভ্রু কুঁচকে বলল। তাহলে এখানে কি করতে আসছিস? রাকিব ঠোঁট উল্টিয়ে বাচ্চাদের মতো করে বলল। আমার সোনা পাখি জান ভাই আমার, সরি ভাইরা, ভাই আমার, তুই চল আমার সাথে। বিয়ের প্রস্তাব তুই দিবি, প্লিজ আমার সোনা ভাইরা। ভাই রাগ দেখাবি না। রাকিবের এমন কথা শুনে আতিয়া মুখে হাত দিয়ে হাসতে লাগলো, আর আবরার ধমক দিয়ে বলল। শালা, আমি কি তোর বউ লাগে যে সোনা জান পাখি বলছিস? রাকিব নাক ছিটকিয়ে বলল। স্যার, তুই আমার বউ হবি কেন? বউ তো তোর শালি হবে আমার। তুই আমার বউ হলে আমি বাবা ডাক জীবনে শুনতে পারবো না। রাকিবের এমন কথায় আতিয়া এবার উচ্চস্বরে হেসে দিল। লাইক সিরিয়াসলি, এরা কোন গ্রহ থেকে নেমে আসে? আতিয়ার হাসি শুনে আবরার রেগে আতিয়াকে ধমক দিল। স্টপ! এভাবে দাঁড়িয়ে বিদঘুটে ভাবে হাসতে বলেছে কে? আতিয়া হাসি থামিয়ে বলল। আমার হাসি বিদঘুটে? হ্যাঁ, একদম বাজে বিদঘুটে। তে হাসা অফ। আতিয়া কি বলবে বুঝতে পারছে না, তবুও ছেড়ে তো দেবে না, তাই তীর তীর করে বলল। আপনার বউয়ের হাসি বিদঘুটে, শুধু তাই নয়, একদম পেতনিদের মতো হাসি। এই বলে আতিয়ার একটু না দাঁড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল, আর আবরার আতিয়ার যাওয়ার পানে তাকিয়ে বলল। একদম উচিত কথা বলেছো ঘর বলে। আসলে আমার বাচ্চা বউটা পেতনি একটা। আবরারের কথা আতিয়ার কানে আসতেই আতিয়ার পা থেমে গেল। ও আবরারের বলা কথা ভাবতেই এখন কান্না লাগছে। মানে সে নিজেই নিজেকে বদনাম করলো। সে নিজেই তো ওই নির্জীব মানুষের বউ। ছি ছি আতিয়া, তোর মাথা একদম পাগল হয়ে গেছে। বলে আতিয়া আর না দাঁড়িয়ে সোজা মিসেস মোহনার রুমের উদ্দেশ্যে গেল। নিচে বসে থাকা রাকিব আবরারের উদ্দেশ্যে বলল। বাহ বাহ, তোদের সম্পর্কে দেখছি ভালোই উন্নতি হয়েছে। তাতে তোর কে? আমারই তো সব। আমার বউটাকে এনে দে না ভাই, তাহলে দেখবি আমাদের সম্পর্কটাও তোদের মতো উন্নতি হবে। এমনকি বাচ্চা কাচ্চা বাবাও হয়ে যাব তোর আগে। চুপ! আর একটা ফালতু কথা বললে উপরে যাওয়ার টিকিট কেটে ফেলবো। রাকিব তার শাহাদাত আঙুল ছুটে দিয়ে বলল। আমি চুপ, এবার তুই চল। আবরার সোফা থেকে উঠে বাহিরে যেতে যেতে বলল। আয়। বলে দুজনে বাহিরে বেরিয়ে গেল। তারপর গাড়িতে বসে পড়ল। 30 মিনিট জার্নির পরে গাড়ি এসে থামলো ফারিহাদের বাসার সামনে। আমরা রাকিব আর ড্রাইভিং সিটে থাকা আরিফ বেরিয়ে আসলো গাড়ি থেকে।
আবরার ফারিয়াদের সদর দরজার দিকে এগোচ্ছে। আবরারের সাথে সাথে রাকিব ও আরিফ হাতে মিষ্টি ফলমূল নিয়ে আসে। আবরার সদর দরজা পেরিয়ে বাড়িতে প্রবেশ করল। মিস্টার সাফওয়ান সোফায় বসে নিউজ পেপার পড়ছিল। আবরারকে বাড়ির ভেতরে আসতে দেখে হাতে থাকা নিউজ পেপারটি টেবিলের উপর রেখে আবরারের কাছে উঠে এসে হাত বাড়িয়ে দিয়ে বলল, মিস্টার সাফওয়ান এর হাতের সাথে নিজের হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? মিস্টার সাফওয়ান আবরারকে সোফায় নিয়ে বসাতে বসাতে বলল। আবরার সরাসরি বলল। বিয়ের প্রস্তাব নিয়ে। আবরারের কথা শুনে মিস্টার সাফওয়ান ভেবাচিকা খেয়ে বলল। আবরার বিরক্তি কণ্ঠে বলল, আমার বিয়ের কথা না, আমার বন্ধু রাকিবের বিয়ের কথা বলছি। আবরার এবার সোজাসুজি বলা শুরু করল। আমি আমার বন্ধু রাকিবের জন্য একটা মেয়ে ফারিহার হাত চাইতে এসেছি। আবরারকে কথা বলতে না দিয়ে মিস্টার সাফওয়ান কিছু বলবে তার আগেই আবরার হাত উঁচু করে থামিয়ে দিয়ে বলল, আমি শেষ করি, তারপর আপনি। আমার বন্ধু রাকিব একজন সিঙ্গার, শুনেছেন হয়তো ওর গান। আর যাই হোক, আমার বন্ধু আপনার মেয়েকে অনেক ভালোবাসে, আপনার মেয়েও আমার বন্ধুকে অনেক ভালোবাসে। তাই রাকিবের গার্জিয়ান হিসেবে আমি আসছি আপনার মেয়ের হাত চাইতে আমার বন্ধুর জন্য। এখন আপনি বলতে পারেন যে আমি কেন আসছি, ওর আব্বু আম্মু আসলো না কেন? তা শোনেন, ওর আব্বু আম্মুই লন্ডন থাকে, আর এসব কাজে ওরা সময় নষ্ট করতে চায় না, বিজি পারসন। এখন আপনিই বলেন, আপনি রাজি আছেন কিনা? যদি রাজি থাকেন তাহলে কালকে শুক্রবার, কালকে বিয়ের ডেট ফিক্সড। আবরারের সম্পূর্ণ কথা শুনে মিস্টার সাফওয়ান বেশি ভাবল না, সে রাজি হয়ে গেল। কারণ সে আবরারকে চেনে, আবরার কেমন সেটা ভালোভাবেই জানে, তাহলে তার ফ্রেন্ডও নিশ্চয়ই ভালো। এটা ভেবে মিস্টার সাফওয়ান রাজি হয়ে গেল। আবরার এবার আরিফকে মিষ্টি আর ফলমূলগুলো রেখে দিতে বলল। তারপর আবরার মিস্টার সাফওয়ানের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। বাড়ির বাইরে বেরোতেই আচমকা রাকিব আবরারকে জড়িয়ে ধরে গালে একটা চুমু খেলো। এইসব দেখে আবরার বিরক্ত কণ্ঠে বলল, হাট শালা, কি করছিস এসব? আমার বউয়ের হক তুই নিচ্ছিস কেন? ওয়াক্ত। রাকিব খুশি হয়ে বলল, এটা তোকে বোনাস দিলাম আমার বিয়ে ঠিক করার জন্য, আর সারপ্রাইজ কালকে দেব যখন বিয়ে হবে। এত খুশি হতে হবে না, গাড়িতে ওঠ, নয়তো রেখে চলে যাব। আবরারের বলতে যত দেরি, কিন্তু রাকিবের উঠতে তত দেরি হলো না। রাকিব উঠতেই আবরারও উঠে বসলো। তারপর গাড়ি চালিয়ে ওরা নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে গেল। হ্যালো আতিয়া, মাম্মু বলো। কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তুমি কেমন আছো? ভালো নেই রে। আতিয়া বিচলিত কণ্ঠে শুধালো। কি হচ্ছে মা, শরীর খারাপ? আপু ঠিক আছে তো, কিছু হয়নি তো? মিসেস আয়শা বলল, আমার কিছু হয়নি, কিন্তু কিন্তু কি আম্মু? তোর আব্বু এখনো বাসায় আসেনি। চিন্তা হচ্ছে, মানুষটা আজ দুদিন হলো কোনো কল মেসেজও দিল না। ঠিক আছে তো, নাকি কোনো ক্ষতি হয়েছে বুঝতে পারছি না, মনটা শুধু কুডাকছে। আতিয়া তার মাকে আশ্বাস দিয়ে বলল, চিন্তা করো না, হয়তো কোনো কাজে ব্যস্ত। আগে দেখতে তো, 15 দিনও চলে যেত, কথা হতো না, তবু আল্লাহ ঠিকঠাকভাবে আব্বুকে হেফাজত করতো। এবারও করবে, কোনো বিপদ হবে না। আব্বু ফ্রি হলে তোমাকে কল করবে, দেখো আম্মু। আতিয়ার কথা শুনে মিসেস আয়শা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাই যেন হয়, আল্লাহ যেন তাকে হেফাজতে রাখে। আচ্ছা মা, রাখছি, পরে কথা বলবো। আচ্ছা আম্মু। কল কেটে দেওয়ার পরও আতিয়া কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। বুকের ভেতর কেমন একটা অজানা শূন্যতা কাজ করছে। মায়ের কণ্ঠস্বর এখনো কানে বাজছে। তোর আব্বু এখনো বাসায় আসেনি, 2 দিন হলেও কোনো খোঁজ নেই। সে দ্রুত আব্বুর নাম্বার ডায়াল করল। আতিয়া একদম নিশ্চুপ হয়ে গেল, ঠোঁট কাঁপতে লাগলো, আবার চেষ্টা করলো। তার হাতের তালুতে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। বুকের মধ্যে কেমন একটা অস্বস্তিকর চিনচিনে ব্যথা অনুভব করলো। এটা কেবল নেটওয়ার্কের সমস্যা হতে পারে, তাই তো, কিন্তু কেন জানি মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। সে ফোনটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল। এবার হোয়াটসঅ্যাপে ঢুকে আব্বুর শেষ অনলাইন চেক করলো 2 দিন আগে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আব্বু কি এত ব্যস্ত যে ফোন ধরারও সময় পাচ্ছে না নাকি? না না, এসব ভাবা যাবে না। আতিয়া মাথা নাড়িয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো, আব্বু ঠিক আছে, আব্বু ঠিক আছে। কিন্তু কোথাও যেন একটা অদৃশ্য ভয় শিকড় গেড়ে বসেছে। আব্বু কি কখনো এমন করতেন? আগেও তো কাজে ব্যস্ত থাকতেন, কিন্তু একদম নিখোঁজ, একটাও ফোন, একটাও মেসেজ না। পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। এক মুহূর্ত দেরি না করে সে আবার নাম্বার টিপল, এবার একটু জোরে। বুকের মধ্যে স্পন্দন দ্রুত হতে শুরু করেছে।
আতিয়া ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তার হাত কাঁপছে, চোখের কোণে পানি জমেছে। সে ধপ করে বিছানায় বসে পড়ল, ফোনটা পাশে ছুড়ে দিয়ে 2 হাতে মুখ চেপে ধরল। একটানা এতক্ষণ শক্ত থাকার চেষ্টা করছিল, কিন্তু এখন মনে হচ্ছে আর পারছে না। বুকের মধ্যে একটাই প্রশ্ন গুমড়ে মরছে। আপু ঠিক আছে তো? হঠাৎ মনে হলো আবরারকে ফোন দেওয়া উচিত, কিন্তু সে কি বিরক্ত হবে নাকি এটা জানা দরকার। আতিয়া দ্বিধায় পড়ে গেল। হাতের তালু ঘেমে একদম ভিজে গেছে। একদিকে মায়ের কাঁদো কাঁদো কণ্ঠস্বর, অন্যদিকে নিজের মনের মধ্যে জন্ম নেয়া ভয়। আল্লাহ প্লিজ কিছু যেন না হয়। তার ঠোঁট ফিসফিস করে উঠে এলো। বসার ঘর নিঃশব্দ। মিসেস আয়শা হতভম্ব হয়ে বসে আছেন। মোবাইলের স্ক্রিনে ভিডিও থেমে গেছে, কিন্তু তার কানে এখনো বাজছে সেই ভয়ঙ্কর স্বীকারোক্তি। আমি চাই ওর চোখের সামনে ওর ভালোবাসার মানুষটা আমার বেঁচে নেই। সাদমানের সেই কুৎসিত পরিকল্পনা, তার নাটকের আসল সত্য এখন তার সামনে স্পষ্ট। তার শরীর কাঁপছে, চোখ বিস্ফোরিত, মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। আবরার এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, চোখে কোনো মায়া নেই, শুধু নির্মম বাস্তবতা। মিসেস আয়শা ফিসফিসিয়ে অস্পষ্ট কণ্ঠে বলল, না, এটা মিথ্যে। আমার স্বামী এমন হতে পারে না। আবরার ঠান্ডা গলায় একটা তাচ্ছিল্যের হাসি দিল। যে মানুষটা 2 বছর ধরে পঙ্গু হওয়ার নাটক করে, যে আমাকে মেরে ফেলতে চাচ্ছে, যে নিজের স্ত্রীর সাথেও প্রতারণা করেছে, সে তো এর চেয়েও খারাপ হতে পারে, তাই না? মিসেস আয়শার চোখ দিয়ে নীরবে জল গড়িয়ে পড়ছে। এত বছর যাকে ভালোবেসে এসেছেন, যার জন্য নিজেকে উৎসর্গ করেছেন, সেই মানুষটাই যে এত বড় প্রতারক হতে পারে সেটা বিশ্বাস করতে তার বুক ফেটে যাচ্ছে। মিসেস আয়শা কাপা গলায় নিজেকে বোঝানোর চেষ্টা করে, আমি আমি ওকে নিজ চোখে দেখতে চাই। আমি ওর মুখ থেকে শুনতে চাই। আবার একটু মাথা ঝাঁকালো, যেন সে এমনটাই আশা করেছিল। চলেন, আপনাকে দেখিয়ে দিই আপনি কাকে নিজের স্বামী বলে জানতেন। আরিফ দরজা খুলে দিল। গাড়ি প্রস্তুত। মিসেস আয়শা আর কিছু না বলে উঠে দাঁড়ালেন। পা চলছিল না, তবুও তিনি হাঁটলেন। হয়তো আজ তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্যির মুখোমুখি হতে চলেছেন। আবরার রাকিবের সাথে কথা বলে, তখনই মিসেস আয়শাদের বাসায় আসে। তারপর তাকে একটা কল রেকর্ড শোনায়, যেটা ছিল, 2 বছর ধরে পঙ্গু হওয়ার নাটক করেছিলাম, আর এখন সেই নাটক কাজে লাগছে। আবরার তো মনে করেছে আমি দুর্বল, কিন্তু যতটা দুর্বল আমি না, তার চেয়েও ভয়ঙ্কর। এবার আর ছাড়ব না। তুই যদি ভাবিস আমি তোর মতো বোকা, তবে তুই ভুল ভাবছিস। তুই একদম আমার পথে চলবি। আবরারকে শেষ করেই তুই শান্তি পাবি। শান্তি তো কেবল তখনই আসবে যখন আবরারের খুনি আমি হব। আমার আর কোনো খায়েশ নেই, শুধু ওর জীবনটা শেষ করতে হবে। যদি সে আর বেঁচে থাকে, তাহলে আমার সব কিছু ব্যর্থ। আবরারকে শেষ করা যে কতটা জরুরি তা তুই জানিস না। সে জানলে তো আরও বিপদ হবে। তোর পঙ্গু হওয়ার নাটকও শেষ হবে না। তুই আবার ভুলে যাস না, আমি ওকে মরতে দেব না। আরেকটা সুযোগ চাই, আর একবার মরার নাটক করব। যখন শেষ হয়ে যাবে আবরার, আমি যা বলবো সেটাই হবে। এবার আর কাউকে ছাড়বো না। ফুল কল রেকর্ড শুনে মিসেস আয়শা সোফায় বসে পড়ল মাথা ঘুরিয়ে। আবরার তারপর আরও একটা ভিডিও প্লে করলো, যেটাই ছিল ভিডিওতে দেখা যাচ্ছে একটি অন্ধকার ঘর। সাদমান একটি চেয়ার টেনে নিয়ে বসেছে, চোখে বিদ্রুপের হাসি। হুইল চেয়ারের হাতলে ঠক ঠক শব্দ তুলতে তুলতে বলে, 2 বছর ধরে পঙ্গু হওয়ার নাটক করে গেলাম, কেউ একটু টের পেল না। হ্যাঁ হ্যাঁ, কল্পনা কর আগন্তুক ভাই, আবরার যখন জানতে পারবে যে আমি আসলে কখনোই পঙ্গু ছিলাম না, তখন ওর মুখের অবস্থা কেমন হবে? পাশে বসে থাকা আগন্তুক ধীরে ধীরে সিগারেট টেনে বলল, ওর মুখের অবস্থা তো পরে দেখবি। আগে ভাবিস কিভাবে ওকে শেষ করবি। ও তোকে ভাই ভাবে, তুই তার সবচেয়ে কাছের মানুষ। এখন সময় ওর পেছনে ছুরি বসানোর। সাদমান দাঁড়িয়ে আয়নার সামনে গিয়ে নিজের প্রতিবিম্ব দেখল। মুখটা ভয়ঙ্কর বিকৃত হয়ে উঠল। ওকে শুধু মেরে ফেললেই হবে না আগন্তুক ভাই, ওকে ভেতর থেকে শেষ করতে হবে। ও ভাবছে যার জন্য বেঁচে আছে, যাকে ভালোবাসে, সে অন্তত ওর আপন, অথচ আমার মেয়ে এখন ওর জীবন। আগন্তুক হালকা হেসে বলল, ওর মা তো মরে গেছে, ওর কাছে এখন একটাই অবলম্বন, আর সেই অবলম্বন তোর হাতের পুতুল। বুঝলি সাদমান, মানুষ তখনই বেশি কষ্ট পায় যখন সব আশা শেষ হয়ে যায়। ওকে বাঁচিয়ে রেখে কষ্ট দে। সাদমান মুখ বিকৃত করে হাসল। না, বেশি কষ্ট দেওয়া লাগবে না। আমি চাই ওর চোখের সামনে সব শেষ হয়ে যাক। আমি চাই ও দেখুক কাকে ও ভালোবেসেছিল,
কার জন্য সে সব করতে চাইতো। আমি চাই ওর চোখের সামনে ওর ভালোবাসার মানুষটা আমায় বেছে নিক। আগন্তুক ধীর স্বরে বলল। এটাই তো খেলাটা। আবরারের জীবনকে আমি ধ্বংস করে দিয়েছি অনেক আগেই। এখন শুধু শেষ ধাক্কাটা দিতে হবে। সাদমান একটা ছুরি বের করে টেবিলের ওপর রাখলো, চোখে ভয়ঙ্কর দৃষ্টি। কাল রাতেই আবরারের জীবন শেষ হয়ে যাবে। কাল রাতেই সে বুঝবে আসলে সে কখনোই কারো আপন ছিল না। ভিডিও শেষ হয়। আবরারের হাত শক্ত হয়ে আসে, চোখের শিরাগুলো ফুলে ওঠে আবারও। এসব দেখে মিসেস আয়শা আর কিছু বলার ভাষা পেল না। তারপর তো আপনারা জানেন, একটি পরিত্যক্ত গুদামঘর, ঝুলন্ত একমাত্র বাতির ফিকে আলোয় একটা চেয়ার, সেখানে শক্ত করে বাঁধা সাদমান, মুখে কাপড় গোজা। দরজা খুলে গেল আর ধীর পায়ে ভেতরে প্রবেশ করলেন মিসেস আয়শা। চোখে কান্না, কিন্তু মুখে ঘৃণা আর তীব্র প্রতারণার যন্ত্রণা স্পষ্ট। আবরার ধীর গতিতে এগিয়ে এসে সাদমানের মুখ থেকে কাপড় সরিয়ে দিল। সাদমান হাঁপাতে লাগলো, মুখ শুকনো, চোখে আতঙ্ক। আয়েশা, বিশ্বাস করো, আমি এসব করিনি। মিসেস আয়শা চুপ করে তাকিয়ে রইলেন, কোনো প্রতিক্রিয়া নেই। যেন এই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা একজন অপরিচিত, একজন বিশ্বাসঘাতক। একটু আগে যা বললে সেটা তো ভিডিওতে রেকর্ড করা আছে। এখন নাটক শাস্তি এসছেন শ্বশুরাব্বা। সাদমানের চোখ বড় বড় হয়ে গেল। সে কিছু বলতে যাবে, কিন্তু মিসেস আয়শা এবার হেঁটে এগিয়ে এলেন, ধীর, নিয়ন্ত্রিত কিন্তু বিষভরা গলায় বললেন। আমি তোমাকে বিশ্বাস করে জীবনের সব কিছু দিয়েছি, অথচ তুমি আমার সাথে প্রতারণা করেছো, আমার সন্তানকে হত্যার পরিকল্পনা করেছো, তুমি নাটক করেছো, আর তুমি চেয়েছিলে আমি তোমার সেই নোংরা খেলায় অংশ নেই। সাদমান তোড়পে উঠল। সে বোঝাতে চাইল, কিন্তু তার চোখে বোঝা গেল সে জানে তার অভিনয় এবার ধোপে টিকবে না। আয়েশা, আমার কথা শোনো, আমি তোমাকে ভালোবাসি। আমি শুধু শুধু ওকে আমাদের থেকে সরিয়ে দিতে চেয়েছি। ভালোবাসা? তুমি ভালোবাসার নাম দিয়ে কলঙ্ক ছড়িয়েছো। আমি তোমাকে ঘৃণা করি সাদমান, তুমি একটা জঘন্য বিশ্বাসঘাতক। সাদমানের মুখ শুকিয়ে গেল। এই প্রথমবার সে বুঝতে পারল সে সবকিছু হারিয়ে ফেলেছে। আবরার এবার ধীর পায়ে এগিয়ে এসে মিসেস আয়শার পাশে দাঁড়ালো। আপনি যদি চান আমি 1 সেকেন্ডে জানোরটাকে শেষ করে দিতে পারি। মিসেস আয়শা গভীর শ্বাস নিলেন, চোখের জল মুছে একদৃষ্টিতে তাকালেন সাদমানের দিকে। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু গলায় দৃঢ়তা ফুটে উঠল। না, ওর এত সহজ মৃত্যু প্রাপ্য নয়। ওর উচিত ধীরে ধীরে সব হারানো, তিলে তিলে মরার যন্ত্রণা সহ্য করা। ওর নাটকের পর্দা এবারে চিরতরে নামিয়ে দেওয়ার সময় এসেছে। আবরার একটু হাসল, এমনটা সে আশা করেছিল। আবরার সাদমানের দিকে তাকিয়ে। তোর খেলা শেষ সাদমান। এবার তুই শুধু একটা নামহীন, পরিচয়হীন বিশ্বাসঘাতক, যাকে কেউ আর মনে রাখবে না, আর যার জন্য কেউ অপেক্ষা করবে না। সাদমান দিশেহারা হয়ে গেল, তার চোখে ভয় ফুটে উঠল। মিসেস আয়শা পেছনে ফিরলেন, দরজার দিকে এগিয়ে গেলেন। তিনি আর এক মুহূর্ত এই ঘৃণ্য মানুষটার সামনে থাকতে চান না। আবরার আরিফকে একবার ইশারা করল। আরিফ এগিয়ে গিয়ে দরজাটা খুলল। মিসেস আয়শা বের হয়ে গেলেন, পেছনে তাকালেন না। আবরার একবার শেষবারের মতো সাদমানের দিকে তাকালো, আবরার শীতল কণ্ঠে বিদ্রুপের হাসি নিয়ে। তুই যা করেছিস তার ফল পেতেই হবে সাদমান, খুব শিগগিরই। তারপর সে ধীরে ধীরে পেছনে হাঁটলো। দরজা বন্ধ হয়ে গেল, আর সেই অন্ধকার ঘরে সাদমান একা পড়ে রইল, তার ধ্বংসের অপেক্ষায়। রাতের গভীরতা ধীরে ধীরে ফিকে হয়ে আসে, চারিদিকে এক ধরনের প্রশান্ত নীরবতা। শুধু দূরে কোথাও এক আধবার পাখির ডানা ঝাপটানোর শব্দ। আকাশে এখনো কিছু তারা জ্বলজ্বল করছে, কিন্তু পূর্ব দিগন্তে আলোতে একটা আভা ফুটে উঠতে শুরু করেছে। শীতের মৃদু পরশ এখন বাতাসে আছে, তবে একেবারে হাড় কাঁপানো ঠান্ডা নয়। হালকা কুয়াশার চাদর ধীরে ধীরে সরতে শুরু করেছে, যেন প্রকৃতি নিজেকে জাগিয়ে তুলছে নতুন দিনের স্বাগত জানাতে। চারপাশে একটা হালকা শিশিরের গন্ধ, ঘাসের উপর জমে থাকা ছোট ছোট পানের বিন্দুগুলো প্রথম সূর্যলোকের ছোঁয়ায় মুক্তোর মতো জ্বলজ্বল করছে। একদিকে সূর্যের লালচে আভা ক্রমশ স্পষ্ট হচ্ছে, রোদের উষ্ণতা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, কিন্তু এখনো সেটা তাপদাহ হয়ে ওঠেনি।
এটা এমন এক মুহূর্ত যখন হালকা ঠান্ডা আর উষ্ণতার এক মিশ্র অনুভূতি শরীরে খেলা করছে। একদম পারফেক্ট আবহাওয়া। পাখিরা ইতিমধ্যেই জেগে উঠেছে, তাদের ডাকে ভোরের সৌন্দর্য যেন আরও বেশি জীবন্ত হয়ে উঠেছে। কোনো এক নিরিবিলি প্রান্তরে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করা এ যেন এক মায়াময় সকাল, যেখানে রাতের নিস্তব্ধতা আর দিনের সজীবতার মিলন ঘটে নিখুঁত ছন্দে। আতিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, হাতে আছে তার মুঠো ফোনটা। বারবার তার বাবার নাম্বারে ডায়াল করছে, কিন্তু ফলাফল শূন্য আসছে। আতিয়া ফজরের নামাজ পড়ে এই আবহাওয়া নিতে ব্যালকনিতে আসে। আতিয়া আবারও কল মেলালো তার আব্বুর নাম্বারে, এখনও একই কথাই বলছে। হুট করে আতিয়া নিজের উদরে কারো ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে উঠল। নাকে চিরচেনা পারফিউমের সুগন্ধি ভেসে আসতেই আতিয়া কোনো রিয়াকশন না দেখিয়ে আবেশে চোখ বন্ধ করল। আবার আতিয়ার ঘাড়ে মুখ দিল, তারপর হাসকি স্বরে বলল, এইভাবে এখানে দাঁড়িয়ে কি করছো? আতিয়া নির্বিকার কণ্ঠে জবাব দিল, আব্বুর ফোনে ফোন দিচ্ছি, কিন্তু প্রত্যেকবারই ফলাফল শূন্য, সংযোগ দেওয়া যাচ্ছে না। আবরার শীতল কণ্ঠে বলল, তোমাকে এক জায়গায় নিয়ে যাবো আজকে, সেখানে কিছু দেখাবো, নিজেকে প্রস্তুত করো, বুঝতে পারছো? আতিয়া এবার আবরারের দিকে ঘুরল, তারপর বলল, কি দেখাবেন যার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে? আবরার রুমে যেতে যেতে বলল। গেলে দেখতে পাবে। বলে সে কভার থেকে নিজের জামা প্যান্ট বাহির করে ওয়াশরুমে ঢুকে গেল। আর এদিকে আতিয়া প্রশ্নবোধক চাউনিতে আবরারের দিকে তাকিয়ে রইল। এর মধ্যে আবারও কল মেলালো, আবারও একই কথা শোনা গেল। আতিয়া ফোনটি টেবিলের উপরে রেখে নিচে নেমে গেল। দিনটা শুক্রবার, আজকে রাকিব আর ফারিহার বিয়ে হবে। এখন বাজে 11:58। আর মাত্র 1 ঘন্টা জুম্মার নামাজ পড়ে বিয়ে পড়ানো হবে। আতিয়া অনেক আগে চলে এসেছে ফারিহারদের বাসায়। বেস্ট ফ্রেন্ডের বিয়ে আর সে থাকবে না। আতিয়া এখন ফারিহার রুমে বসে আছে। পার্লার থেকে লোক এসে ফারিয়াকে সাজিয়ে দিয়ে গেছে। লাল লেহেঙ্গা আর সাথে ব্রাইডাল মেকআপ ওড়নাটা মাথার উপরে দেয়া, দেখতে মাশাআল্লাহ সুন্দরই লাগছে। আতিয়া ফারিহার থুতনি ধরে মুখ উঁচু করে বলল, ইস, আমার প্রাণ ভোমরা, তার কত সুন্দর লাগছে। আমার জেজু পাগল না হলেই হলো, তবুও পাগল হওয়ার চান্স আছে 99%। আতিয়ার কথা শুনে ফারিহা লজ্জায় মুখ নিচু করে বলল, ধ্যাত, চুপ কর, কি সব বলছিস? বারে কি আমার বললাম? তোর মাথা। আতিয়া উৎফুল্ল কণ্ঠে বলল, বাদ দে ওইসব, আজ থেকে আমাদের সম্পর্কে কিন্তু পরিবর্তন হলো, কি বলিস? ফারিয়া ভ্রু কুঁচকে বলল, যেমন? আরে প্রথমত তুই আমার প্রাণ ভরমা, দ্বিতীয়ত তুই আমার যা হয়ে গেছিস, আর তৃতীয়ত তুই আমার বিয়ান, বুঝেছিস? ফারিয়া কপাল গুটিয়ে বলল, প্রথম দুটা বুঝলাম, কিন্তু তৃতীয়টা বুঝলাম না। আতিয়া বুঝদার মতো বুঝিয়ে বলল, শোন, আমার বিয়ে আগে হয়েছে তোর পরে। এখন আমার ছেলে হলে তোর মেয়ে হলে একসাথে বিয়ে দিব, আর তোর ছেলে হলে আমার মেয়ে হলে একসাথে বিয়ে দিব, বুঝতে পারছেন? ফারিয়া মাথায় হাত দিয়ে বলল, জানু তুই এত দূর চলে গেছিস? কেন? না কিছু না বিয়ান সাহেবা। আতিয়া লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল, ইস, এখন থেকেই বিয়ান ডাকা শুরু, নো প্রবলেম, আমিও ডাকবো। আতিয়ার এমন কথা আর লজ্জা পাওয়ার ধরন দেখে ফারিহা হেসে দিল। ফারিহার সাথে আতিয়াও হেসে ফেলল। রাকিব আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সোনালি শেরওয়ানি কালার ঠিক করছিল। আজ তার বিয়ে, অথচ বাবা মা বিদেশে থাকার কারণে পাশে নেই। তবে তার সবচেয়ে বড় সাপোর্ট আবরার আছে। কিন্তু সমস্যা একটাই, আবরার একেবারে গম্ভীর। সে সোফায় বসে আছে, কালো শেরওয়ানির কলার উঁচু, চোখে মুখে সেই চিরচেনা কাঠিন্য। মনে হচ্ছে সে কোনো বিয়ের অনুষ্ঠানে নয়, বরং শত্রু মারতে বেরিয়েছে। রাকিব আয়নার দিকে তাকিয়ে বলল, তুই এখনো চুপচাপ কেন? আবরার ধীর গলায় বলল, আজকে তোর দিন, আমার বাড়তি কিছু বলার দরকার নেই। রাকিব হেসে বলল, মনে হচ্ছে আমি ফাঁসির মঞ্চে যাচ্ছি, আর তুই আমার শেষ সাক্ষী। আবরার ঠান্ডা চোখে তাকিয়ে বলল, ফাঁসি না, তুই এক নতুন জগতে পা রাখছিস। রাকিব চোখ ছোট করে বলল, নতুন জগৎ মানে? আবরার গভীর গলায় বলল, বউয়ের সাম্রাজ্য। রাকিব মাথায় হাত দিয়ে বলল। ও বাবা। এদিকে দরজার বাহিরে থেকে জনি আর ইমরান হাসতে হাসতে বলল। রাকিব ভ্রু কুঁচকে বলল, কেন? ইমরান মুস্কি হেসে বলল। জনি যোগ দিয়ে বলল। সবাই হেসে দিল, কিন্তু আবরার চুপচাপ রইল। রাকিব আবরারের দিকে তাকিয়ে বলল, তুই হাসলি না কেন? আবরার গম্ভীর মুখে বলল,
এমন হাসি নির্দিষ্ট কিছু লোকের জন্য সংরক্ষিত। রাকিব দীর্ঘশ্বাস ফেলে বলল, বুঝছি, আমার বউয়ের সাম্রাজ্যে ঢোকার আগেই আমার বন্ধুদের সাম্রাজ্যে বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। সবাই হাসতে লাগলো। আর ঠিক তখনই খবর এলো জুম্মার নামাজের সময় হয়ে গেছে, এবার সত্যি সত্যি বর সাজতে হবে। সবাই বিয়ের হলে বসে আছে। কাজী সাহেব সামনে বসে গম্ভীর মুখে কাগজপত্র গুছিয়ে নিচ্ছেন। রাকিব একপাশে বসে আছে, পাশে আবরার, ইমরান আর জনি। কাজী সাহেব গম্ভীর গলায় বললেন। রাকিবের হঠাৎ গলা শুকিয়ে গেল। সে ইমরানের দিকে তাকালো। ইমরান আবার জনির দিকে তাকালো। জনি চোখ ছোট করে ফিসফিস করে বলল। আবরার ঠান্ডা চোখে তাকিয়ে বলল, যেটাই করুক আগে কবুল বলুক। রাকিব ঢোক গিলে বলল। কবুল। কাজী সাহেব ভ্রু উঁচু করে বললেন। রাকিব দ্রুত বলল, কবুল কবুল কবুল। পাশ থেকে জনি ফিসফিস করে বলল। সবাই হাসতে লাগলো, কিন্তু আবরার মুখ শক্ত করে বলল। তোমাদের সিরিয়াস হতে বলছি। এদিকে ফারিহা আতিয়ার পাশে বসে আছে। আতিয়া উত্তেজিত গলায় বলল, দোস্ত, মনে রাখিস, একবার কবুল বলার পর আর পিছু হাঁটার কিন্তু সুযোগ নেই। ফারিহা হালকা শ্বাস ফেলে বলল। তুই আমার নার্ভাস আরও বাড়িয়ে দিচ্ছিস। কাজী সাহেব এবার ফারিয়ার দিকে তাকিয়ে বললেন। ফারিয়া এক মুহূর্ত চুপ করে রইল। আতিয়া পাশ থেকে ফিসফিস করে বলল, বিয়ে না করলে 5 লক্ষ টাকা পাবি না, ঠিক মতো চিন্তা করে বলিস। ফারিহা একগাল হাসি দিয়ে দ্রুত বলল। জনি বাইরে থেকে চিৎকার করে বলল। সবাই হাসিতে ফেটে পড়ল। আর রাকিব দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন থেকে মনে হয় সত্যি সরকারি মাল হয়ে গেলাম। বিয়ের সব প্রতিক্রিয়া শেষ, এখন সবাই মিষ্টিমুখ করাচ্ছে। আতিয়া ফারিহার কানে কানে বলল, শুনেছিস নতুন বইয়ের প্রথম কথায় নাকি বরকে শাসনের ইঙ্গিত দেয়? ফারিহা মুচকি হেসে রাকিবের দিকে তাকিয়ে বলল, তো আমি কি প্রথমেই বলবো? দেখো, মোহরানার টাকা সময় মতো পরিশোধ করতে হবে। রাকিব আতকে উঠে বলল, আমার তো মনে হচ্ছে আমি শুধু বিয়ে করিনি, সাথে একটা EMI লোনও নিয়ে নিলাম। সবাই আবার হেসে উঠল। আর এভাবেই হাসি ঠাট্টার মধ্য দিয়ে রাকিব ও ফারিহার জীবনে নতুন অধ্যায় শুরু হলো। ঘন অন্ধকার, শুধু এক কোণে একটি মাত্র ল্যাম্প জ্বলছে, যার হালকা আলোয় আবছা হয়ে দেখা যাচ্ছে ধুলো জমা মিছে। বাতাস ভারী, শ্বাস নিতে কষ্ট হয় এমন এক পরিবেশ। আতিয়া ধীরে ধীরে চোখ খুলল। মাথাটা ঝিমঝিম করছে। চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। একটা পুরনো গুদমের মতো জায়গা, দেয়ালগুলো স্যাঁতস্যাঁতে, একপাশে একটা লোহার দরজা। ঠিক তখনই পায়ের ভারী শব্দ শোনা গেল। আবরার কালো পোশাক, গাঢ় চোখের চাহনি, ঠোঁটে সামান্য এক ব্যঙ্গাত্মক হাসি। সে ধীর পায়ে এগিয়ে এসে আতিয়ার সামনে দাঁড়ালো। জেগে উঠেছ? আতিয়া দ্রুত উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু পা কাঁপছিল। ভয়, উদ্বেগ আর একরাশ প্রশ্ন তার চোখে মুখে। আমাকে এখানে কেন এনেছেন? আতিয়ার কণ্ঠ কাঁপছিল, তবে তাতেও এক ধরনের দৃঢ়তা ছিল। আবরার একটু মাথা কাত করে বলল, তোমাকে কিছু দেখানোর জন্য। সে হাত উঁচু করল। ঠিক তখনই অন্ধকারের এক পাশ থেকে কেউ একজন গোগানোর শব্দ করল। আতিয়া দৌড়ে গিয়ে দেখল তার বাবা সাদমান, চেয়ারে বাঁধা, মুখে রক্তের দাগ, চোখ মুখ ক্লান্ত। আতিয়া আতকে উঠে চিৎকার করে উঠল, হাব্বু! সাদমান চোখ তুলে তাকালো। তার কণ্ঠ ফিস ফিস করে বের হলো, আতিয়া, আম্মু তুমি এখানে কেন? আতিয়া আবরারের দিকে তাকিয়ে ফুঁসে উঠল। আপনি এটা কি করেছেন? আমার বাবা কিভাবে বেঁধে রেখেছেন কেন? আবরার ধীরে ধীরে কাছে এসে বলল, কারণ সত্য জানতে হলে কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আতিয়া চোখ সরু করে বলল, কোন সত্য? আবরার সামনে এসে গম্ভীর কণ্ঠে বলল, তোমার বাবা সেই মানুষ যে আমার পরিবার ধ্বংসের পেছনে দায়ী। আজকে তুমি শুধু মেয়ে নাও, তুমি একজন সাক্ষীও। আতিয়া হতবাক। সে কিছু বলার আগেই আবরার ঠান্ডা চোখে তাকিয়ে বলল, এখন প্রশ্ন একটাই, তুমি কাকে বিশ্বাস করবে, তোমার বাবাকে নাকি সত্যকে? ঘরের বাতাস আরও ভারী হয়ে গেল। আতিয়া তাকিয়ে রইল এক দৃষ্টিতে তার বাবার দিকে, অন্যদিকে আবরারের কঠিন চাহনির দিকে। এই রাত যে তাদের জীবন চিরতরে বদলে দেবে সেটা হয়তো কেউই জানত না। আতিয়া ঘরের কোণে দাঁড়িয়েছিল। তার মাথায় নানা চিন্তা একসঙ্গে ছুটছিল। আবরারের কথাগুলো যেন তার মাথায় গুনগুন করে বাজছিল। তুমি কাকে বিশ্বাস করবে, তোমার বাবাকে নাকি সত্যকে? এই প্রশ্নের উত্তরের জন্য সে নিজের প্রস্তুত ছিল না। আবরার সেই আগের মতো ঠান্ডা চোখে তাকিয়ে এক পা সামনে এগিয়ে আসলো। তার কণ্ঠ ছিল কঠিন, কিন্তু একটু কোমলতা ছিল, যেন সে কাউকে বোঝানোর চেষ্টা করছিল। আমি জানি এটা তোমার জন্য খুব কঠিন হবে,
কিন্তু এই কথাগুলো আমাকে বলতেই হবে। আতিয়া তখন মৃদু হেসে একটু বিরক্তিতে বলল, কি বলছেন নিজে মানুষ? আবার কি জটিলতা? আপনি কি আমাকে ভয় দেখাতে চাচ্ছেন? আবরার একবার সামনে এগিয়ে নরম কণ্ঠে বলল, না, আমি ভয় দেখাচ্ছি না। আমি শুধু সত্যি বলতে চাই, তোমার বাবা সাদমান আসলে তোমার জীবনের সবচেয়ে বড় বিপদ। আতিয়ার চোখে অবিশ্বাস ভর করে, তার ঠোঁটে কাঁপুনি চলে। কি বলছেন নিজে মানুষ? আমার বাবা এমন কিছু করতে পারে? আবরার এক সেকেন্ড চুপ থেকে তার কথায় গভীরতা আনল। হ্যাঁ, সে সত্যি এমন কিছু করতে পারে। সাদমান একজন কৌশলী মানুষ। তুমি কি জানো, সে আমাকে খুন করার নির্দেশ দিয়েছিল। সে আমাকে শেষ করতে চেয়েছিল। তুমি বিশ্বাস করো কি? তারপরও আমি এখানে দাঁড়িয়ে আছি। আতি স্তব্ধ হয়ে গেল। তার বুকের মধ্যে এক অজানা চাপ অনুভব করছিল। তার চোখে কেবল আবরারের কথা ও সাদমানের বিশ্বাসের মধ্যে ভীষণ দ্বন্দ্ব দেখা দিল। কিন্তু কেন? কেন আপনি এসব বলছেন? আতিয়া এবার কাঁপতে কাঁপতে বলল, আপনি আমাকে কেন এত কিছু বলছেন? আমার বাবা কি সত্যি এমন কিছু করতে পারে? আবরার তার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, হাতিয়া, আমি জানি এটা তোর জন্য অনেক কঠিন, তবে তোর বাবা যে রক্তের মধ্যে ডুবে গেছে সেটা তুই আর আমার থেকে ভালো জানিস। সে মানুষের জীবন নিয়ে খেলে, তুই বুঝতে পারছিস? আতিয়া চুপ। তার চোখে অশ্রু জমে উঠেছিল। সে কোথাও যেতে পারছিল না। তার সমস্ত বিশ্বাস ও আত্মবিশ্বাস যেন ভেঙে পড়েছিল। আবরার কিছুটা এগিয়ে এসে আতিয়ার হাতে হাত রেখে বলল, তুমি জানো আমি তোমাকে রক্ষা করতে এসেছি। আমি তোমাকে সত্য বলছি, নাহলে কখনো এসব বলতাম না। তোমার বাবার কাছে এটা জানলে সে তোকে আর আমাকে কোনোদিন ক্ষমা করবে না। কিন্তু আমি তোমার জন্য সবকিছু করতে প্রস্তুত, কারণ আমি জানি তুমি সত্যি জানতে চাও। আতিয়া কিছুক্ষণ চুপ থাকলেও তারপর হৃদয়ের মধ্যে একটা তীব্র যুদ্ধ চলছিল। তবে সে মনে মনে ঠিক করলো তার সামনে একমাত্র পথ সত্যিকারের সত্যকে জানতে চাওয়া। আমি জানি নিজে মানুষ, আমি আপনার কথা শুনতে প্রস্তুত। তাদের দুজনের চোখে তখন এক অদ্ভুত প্রতিজ্ঞা। এই রাত, যে রাত তাদের জীবন চিরতরে বদলে দিতে চলেছে, সেটাই তাদের পরবর্তী পথের সূচনা। ফারিয়া বিছানায় শুয়ে একে অপরকে কিছুটা দূরত্ব রেখে চোখ বন্ধ করে ভাবছিল। হঠাৎ কিছুটা রূঢ় হয়ে সে বলল, আপনি আমাকে কেন বিয়ে করলেন রাকিব? রাকিব গম্ভীরভাবে এক সেকেন্ডের জন্য তার দিকে তাকালো, তারপর চোখ বন্ধ করে ঠান্ডা কণ্ঠে বলল, এটা তো জটিল প্রশ্ন মিস ফারিয়া, তুমি কেন জানতে চাও? ফারিয়া একটু বিরক্ত হয়ে বলল, আমি জানি আপনি খুব সিরিয়াস, কিন্তু আপনি যদি একটু সোজা কথা বলেন তাহলে মন্দ হবে না। রাকিব নিঃশব্দে একটি দীর্ঘ নিঃশ্বাস নিল, তারপর ধীরে ধীরে বলল, বিয়ে একটা ফর্মালিটি ফারিয়া, কখনো কখনো সেটা করতে হয় কিছু কারণে। তুমি যদি জানতে চাও তাহলে আমাকে কিছু সময় দাও, সব কিছু একদিন নিজেই বুঝবে। ফারিয়া একটু চুপ থেকে বলল, আমার তো মনে হয় আপনি সোজা কিছু বলবেন না, সব সময় শুধু সময়ের কথা বলেন। রাকিব খুব শান্তভাবে উত্তর দিল, শুধু সময় নয় ফারিয়া, কিছু প্রশ্নের উত্তর সময় নিজেই দিয়ে দেয়, তুমিও বুঝতে পারবে। ফারিয়া এটা শুনে মাথা ঘুরিয়ে রাকিবকে বলল, তবে আপনি যদি নিজেই কিছু স্পষ্ট না করেন আমি কিভাবে জানবো? রাকিব হালকা হেসে বলল, সময় দাও ফারিয়া, তুমি নিজে জানবে, সব কিছু পরিষ্কার হবে। ফারিহা অথচ একটু নরম সুরে বলল, ঠিক আছে, তবে আমি কিন্তু আপনার সঙ্গে এই নিয়ে কথা শেষ করতে চাই। রাকিব আর কোনো উত্তর না দিয়ে চোখ বন্ধ করে শুয়ে রইল। আবরারের কাছ থেকে সব সত্যি আর কল রেকর্ড ভিডিওটা দেখে আতিয়ার যেন পা থেকে মাটি সরে গেল। সে কল্পনাও করতে পারেনি তার আব্বু তার এমন ক্ষতি করবে, নিজের মেয়েকে বিধবা বানাবে। আতিয়ার এইবার মাথা চক্কর দিয়ে উঠল। সে মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলেই আবরার ধরে ফেলল তাকে। আতিয়া আধো আধো চোখ ঘুরে তার আব্বুর দিকে তাকালো। মিস্টার সাদমান কোনো কথা বলতে পারছে না, কারণ আবরার তার মুখ বেঁধে রাখছে। এখন শুধু ছোটাছুটি করছে আর মাথা এপাশে ওপাশে নাড়াচ্ছে। আতিয়া কাঁপা কাঁপা গলায় তার আব্বুকে উদ্দেশ্য করে বলল, এমন কেন করছিল আপু? তুমি আমার স্বামীকেও খুন করতে চাচ্ছিলে কেন? আমার এমন ক্ষতি কেন করতে চাচ্ছিলে আপু? আসলে কি তুমি আমাকে ভালোবাসো? আতিয়া এই কথাটুকু বলে থামল। তার আর কথা বলতে ইচ্ছে করছে না, ভিতরে সব তিক্ততায় ভরে গেছে, মুখ থেকে কথা বেরিয়ে আসছে না, মাথাটা ঝিম ধরে গেছে। আতিয়া নিভু নিভু চোখে তার আব্বুর দিকে তাকিয়ে বলল, অনেক বেশি ভালোবাসি আব্বু তোমাকে,
কিন্তু আর পারল না কোনো কথা বলতে। আবরারের বুকে ঢলে পড়ল। আবরার আতিয়াকে শক্ত হাতে চেপে ধরল, তারপর বাজা করে তুলে নিল। আবরার একবার মিস্টার সাদমানের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলল, শ্বশুরাব্বা, আমার বাচ্চা বউর পারমিশন নেওয়াও শেষ, এখন খেলতে বসতে বাকি। আর একটু থাকেন, আমার বউ অজ্ঞান হয়ে গেছে, ডাক্তারের কাছে যাই, তারপর আপনার পালা। আল্লাহ হাফিজ শ্বশুরাব্বা। এই বলে আবরার অন্ধকার রুম থেকে বেরিয়ে গেল। সে নিজের গাড়িতে উঠে বসলো, তারপর আরিফকে বলল, আরিফ, দ্রুত গাড়ি চালা, তোর ভাবি অজ্ঞান হয়ে গেছে, কুইক। আরিফও আর এক মুহূর্তও দেরি না করে গাড়ি নিয়ে চলল হাসপাতালের উদ্দেশ্যে। 20 মিনিট ড্রাইভ করার পরে গাড়ি এসে থামলো হাসপাতালে। আবরার আতিয়াকে কোলে নিয়ে বাহিরে আসলো, তারপর হাসপাতালের ভেতরে ঢুকলো। আবরারের পরিচিত হওয়ায় সবাই আবরারকে দেখে ছুটে আসলো। ও কারোর সাথে কোনো কথা না বলে সোজা আতিয়াকে নিয়ে হাসপাতালের এক রুমে নিয়ে গেল। সেখানে বেডে আতিয়াকে শুইয়ে দিয়ে আবরার আরিফকে বলল ডাক্তার ডাকতে। ডক্টর এসে আতিয়াকে চেক আপ করলো, তারপর কিছু পরীক্ষা করতে দিল। একটা ইঞ্জেকশন পুশ করে দিয়ে আবরারের উদ্দেশ্যে বলল, মিস্টার আবরার তেমন কিছুই হয়নি, বেশি টেনশনে ছিল তাই এমন হয়েছে। ডোন্ট ওয়ারি, এখনই জ্ঞান ফিরবে। আর হ্যাঁ, রিপোর্টগুলো 2 দিন পরে কাউকে পাঠিয়ে নিয়ে যাবেন। ওকে। ডক্টর আবরারের সাথে হ্যান্ডশেক করে সেখান থেকে চলে গেল। আবরার আতিয়াকে আবারও পাজা করে তুলে নিল। আরিফ বলল, ভাই, ভাবি তো এখনো অসুস্থ আর জ্ঞানও ফিরেনি তো। আরিফকে কথা শেষ করতে না দিয়ে আবরার আতিয়াকে নিয়ে যেতে যেতে বলল, আমার বাচ্চা বউ এই জায়গায় থাকলে জীবনও সুস্থ হবে না আরিফ। আমার বাচ্চা বউর সাথে এখন আমার রোমান্স জাগছে, রোমান্স না করা পর্যন্ত শান্তি পাচ্ছি না, আর বউ আমার আদর পেয়ে জ্ঞান এসে যাবে। আবরারের এমন কথা শুনিয়ে আরিফ মাথা নিচু করে নিয়ে বিড়বিড় করে বলল, ভাই, এখন বউ পাগল হয়েছে। আগে একটা মেয়েকে নিজের পাশে ঘেঁচতে দিত না, আর এখন কিনা একটা মেয়েকে সারাক্ষণ কোলে 14বার বাসরের কথা। সাব্বাস। আরিফের কথা তেমন একটা শুনতে না পেলেও আবরার ভ্রু কুঁচকে বলল। কি বললি? আরিফ দুপাশে মাথা নাড়িয়ে বলল, কিছু না ভাই। আরিফ গিয়ে তাড়াতাড়ি ড্রাইভিং সিটে বসলো। আবরারও ব্যাক সিটে বসলো। আতিয়াকে কোলে নিয়ে আবরার আরিফের উদ্দেশ্যে বলল, আরিফ, আমার গেস্ট হাউসে চল। আরিফও গেস্ট হাউজের উদ্দেশ্যে গাড়ি বাড়ালো। গভীর রাত, চারপাশ নিঃশব্দ, সময় যেন থমকে গেছে। বাতাস ভারী হয়ে আছে নিস্তব্ধতার বোঝায়। জানালার ওপারে কালো আকাশ, ছড়িয়ে থাকা কয়েকটি নিহিত তারা। রাস্তার ল্যাম্পপোস্টের আলো ম্রিয়মান, তার নিচে দীর্ঘ ছায়া পড়ে আছে। কখনো দূরে কোনো নিশাচর পাখি ডানা ঝাপটানোর শব্দ শোনা যায়, কখনো বা বাতাসের মৃদু শীষ। ঝিঝি পোকার একটানা ডাকের মাঝে হঠাৎ নেমে আসে নিখুঁত নীরবতা, যেন রাত নিজেই শ্বাস ধরে আছে। সময়ের ভারে ক্লান্ত ঘড়ির কাঁটা ধীর গতিতে এগিয়ে চলে। চারপাশে সবকিছু নিস্তব্ধ, অথচ কোথাও যেন কোনো এক অদৃশ্য সত্তা লুকিয়ে রয়েছে গভীর অন্ধকারের অতলে। আবরার আতিয়াকে কোলে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে রুমের উদ্দেশ্যে যাচ্ছে। আতিয়ার এখনও জ্ঞান ফেরেনি। আবরার রুমের দরজার সামনে এসে আতিয়াকে কোল থেকে নামিয়ে জড়িয়ে রাখলো এক হাত দিয়ে, আর অন্য হাতে পাসওয়ার্ড টাইপ করলো। পাসওয়ার্ড টাইপ শেষ হতেই দরজা খুলে গেল। আবরার আতিয়াকে আবারও কোলে নিল, তারপর রুমে ঢুকে বেডে শুইয়ে দিল। আবরার আতিয়ার গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিয়ে হিসিয়ে বলল, বাচ্চা বউ, তাড়াতাড়ি উঠে পড়ো প্লিজ, আমার রোমান্টিকতা উঠলে পড়েছে, এখন অ্যাপ্লাই না করলে আমি শান্তি পাচ্ছি না। আবরার এবার তার রুমের বারান্দায় চলে গেল। আবরার বারান্দায় পা দিতেই সামনে সুইমিং পুলের শান্ত নীল জল চোখে পড়ল। পুলটা বারান্দার একদম সাথে লাগানো, যেন দরজা খুললেই স্বচ্ছ পানির রাজ্য শুরু। আধুনিক ডিজাইনের এই ইনফিনিটি পুলটাকে রাতের আলো পড়ায় পানির উপর রূপলি ঝলক ফুটে উঠেছে। পুলের কিনারায় কালো মার্বেলের স্ল্যাব বসানো, যেখানে বসে আরাম করে পা ডুবিয়ে রাখা যায়। পানির উপর ছোট ছোট ঢেউ আছড়ে পড়ছে, আর সঙ্গে বাতাসের মৃদু শীতল পরশ আবরারের শরীর ছুঁয়ে যাচ্ছে। আবরার পুলের কিনারায় গিয়ে একটা সিগারেট ধরালো। সুইমিং পুলের স্বচ্ছ নীল পানির দিকে তাকিয়ে সিগারেটে এক টান বসালো। 2-3 টান দিতেই হুট করে কেউ পেছন থেকে বলে উঠল, নিজে মানুষ, আপনি সিগারেট খান?
আবরার সিগারেট হাতে নিয়ে পিছু ফিরে দেখে আতিয়া দাঁড়িয়ে আছে। গায়ে কোনো ওড়না নেই, চুলগুলো এলোমেলো করা, চোখ দুটো এখনো যেন বুজে আসছে, তবুও চোখ টেনে টেনে রেখেছে। আবরারকে কোনো কথা বলতে না দেখে আতিয়া আস্তে আস্তে আবরারের কাছে হেঁটে আসলো। আবরার এখনো সিগারেট হাতে ধরে আছে। আতিয়া আবরারের কাছে এসে নাক চেপে ধরে বলল, এই যে আপনি সিগারেট খাচ্ছিলেন, ফেলেন তাড়াতাড়ি, আমার দম বন্ধ হয়ে আসছে। আবরার একবার হাতে থাকা সিগারেটের দিকে তাকিয়ে নিল, তারপর আবারও আতিয়ার দিকে তাকালো, তারপর একটা বাঁকা হাসি দিয়ে আবরার সিগারেটটা ঠোঁটে ধরে আর এক টান দিয়ে সিগারেট ফেলে দিল। তারপর আতিয়াকে এক ঝটকায় নিজের কাছে টানলো, আতিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দিল, আর সিগারেটের ধোঁয়া আবরার সব আতিয়ার মুখে ঢুকিয়ে দিল। এত তাড়াতাড়ি সব হলো যে আতিয়া কিছু বুঝতে পারল না। পরে ধোঁয়া মুখের ভিতরে ঢুকতেই আতিয়ার শ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো। ও ছোটাছুটি শুরু করলো। আবরার আতিয়াকে শক্ত করে চেপে ধরে তার ঠোঁটে হালকা কামড়ে অধরের স্বাদ নিতে লাগলো। কিছু সময় পর আবরার আতিয়াকে ছেড়ে দিল। আতিয়া ছাড়া পেতেই কেশে উঠল আর জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আবরার আতিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, বলতেই হবে, তোমার ঠোঁটের এই টেস্ট দারুণ। প্রত্যেকবারই আমি আলাদা স্বাদ পাই। আতিয়া রাগি চোখে আবরারের দিকে তাকিয়ে বলল, বজ্জাত মাফিয়া, নিজের মানুষ, আপনি একদম ভালো না, দেখবেন আপনার কোনোদিন বিয়ে হবে না। আতিয়ার কথা শুনে আবরার হাসকি স্বরে বলল। আমার তো বিয়ে হয়ে গেছে ঘর বলে। আতিয়া এবার ভেবাচেকা খেয়ে গেল, নিজের কথাই নিজে ফেঁসে গেল, তাই সে বলল, এটাই তো প্রবলেম, কেন যে বিয়ে করতে গেলাম নিজের মানুষকে। বলেই আতিয়া চলে যেতে নিলেই মার্বেলের বেকায়দায় পা পড়তেই স্লিপ কেটে পুলে পড়তে নিলেই আতিয়া ব্যালেন্স রাখতে আবরারের হাত ধরল। আবরার মূলত আতিয়ার পানে তাকিয়েছিল, হুট করে হাতে টান পড়ায় নিজের ব্যালেন্স রাখতে না পেরে আতিয়াকে সাথে নিয়ে সুইমিং পুলের মধ্যে পড়ে গেল। আবরার পানির ভেতর থেকে মাথা তুলে দাঁড়ালো। সুইমিং পুলের পানি তার বুকের একটু নিচে, যার দরুন আতিয়াও পানি থেকে মাথা তুলে দাঁড়াতে পারছে ভালোভাবে। সুইমিং পুলের পানি আতিয়ার বুক সমান। আবরার মুখ থেকে হাত দিয়ে পানি সরাতে সরাতে বলল, কি ব্যাপার, গোসল করতে এত মন চাচ্ছে যে আমাকে সাথে নিয়ে নামলে? আমাকে বললে তো আমি কারণ দিয়ে দিতাম গোসল করার। আবরার বাকি কথা আর বলতে পারল না। সে আতিয়ার দিকে তাকাতেই একদম ঘোর লেগে গেল। আতিয়া নিজের চুল ঠিক করছে, মুখে সব পানির ফোঁটা ফোঁটা হয়ে আছে, গায়ে কোনো ওড়না ছিল না, তাই এই সুইমিং পুলের পানিতে আতিয়ার মেয়েলি সর্বাঙ্গ আরও বেশি ফুটে পড়েছে। আতিয়ার চুল থেকে পানি চুইয়ে চুইয়ে মুখ গলা বেয়ে নামছে। আতিয়ার এই লুক দেখে আবরার ঘোরের মধ্যে চলে গেল, নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে পড়েছে। আতিয়া এইবার আবরারের দিকে তাকালো, যে ঘোর লাগা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আতিয়া আবরারের সামনে হাত নাড়িয়ে বলল, এই যে মাফিয়া, নিজের মানুষ, এবার কি দেখছেন আর কি যেন বলছিলেন? আবরারের কোনো হুঁশ নেই। সে এক দৃষ্টিতে আতিয়ার পানে তাকিয়ে। আতিয়া এবার আবরারের বুকে হালকা ধাক্কা দিয়ে বলল, এই নিজের মানুষ। আতিয়ার ধাক্কা খেয়ে আবরারের হুঁশ আসলো। সে আতিয়ার দিকে তাকালো। আতিয়া বলল, এবার কি দেখছেন? আহ! আতিয়াকে আর কথা শেষ করতে না দিয়ে আতিয়ার মাথার পেছনে চুলগুলো মুঠো পুড়ে একটা হ্যাসকা টান মেরে নিজের কাছে নিয়ে আসলো। আবরার আতিয়ার নরম অধরে নিজের শুষ্ক অধর যেটা থেকে পানি লেগে আছে সেইভাবে ডুবিয়ে দিল। আবরার আতিয়াকে পানির মধ্যে নিজের একদম কাছে টেনে আনলো। তারপর আতিয়ার মুখে দুহাত রেখে হালকা নিচু হয়ে আতিয়ার অধরে গভীর চুম্বন দিতে লাগলো। আতিয়া আবরারের বেসামাল হাতের ছোঁয়া আর এমন চুম্বনে শিহরিত হয়ে গেল। সেও আবরারের এমন বেসামাল ভালোবাসায় যোগ দিল। আবেশে চোখ বন্ধ করে নিল। আতিয়ার থেকে রেসপন্স পেতেই আবরার আরও উন্মাদ হয়ে গেল। আবরার আতিয়ার ঠোঁট ছেড়ে দিয়ে গলায় মুখ ডোবালো। আতিয়া চোখ খিচে বন্ধ করে রাখলো। আবরারের শার্টের কলার চেপে ধরল। আবরার আতিয়ার গলায় জোরে কামড় দিল। আতিয়া ব্যথা সহ্য করতে ঠোঁট কামড়ালো। আবরার আতিয়ার গলায় ছোট ছোট চুমু দিতে লাগলো। তারপর আতিয়ার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে শীতল কণ্ঠে হিসিয়ে বলল, হাউ ডু ইউ লাইক দিস পজিশন ইন দ্য সুইমিং পুল জান? আবরারের লজ্জাজনক কথায় আতিয়ার কান থেকে যেন ধোঁয়া বেরোচ্ছে। আতিয়া আবরারের বুকে একটা ঘুষি দিয়ে বলল, নিজের মাফিয়া, নিজের মানুষ, কি বলছেন এসব? আবরার মুচকি হেসে বলল, কেন, পজিশন পছন্দ হচ্ছে না?
আতিয়ার এবার মনে হচ্ছে যেন মাটিটা ফাঁক হয়ে যাক আর ও ঢুকে পড়ুক সেখানে। আতিয়া বলল, চুপ করুন। সত্যি চুপ করবো? হ্যাঁ, একদম। আচ্ছা। বলে আবরার আর কোনো কথা না বলে আতিয়াকে পেছনে ঘোরালো। আতিয়ার পিঠ এসে ঠেকলো আবরারের বুকে। আতিয়ার কামিজের ভেতর দিয়ে আবরার তার হাত ঢুকিয়ে দিল। আতিয়া আবরারের ছোঁয়াতে কেঁপে উঠল। আবরার আতিয়ার ঘাড় থেকে চুল সরিয়ে সেখানে মুখ দিল, সাথে তার উদরে নখ দিয়ে খামচে দিল। আতিয়া নিজের কামিজ খামচে ধরল। আবরার আতিয়ার ঘাড় থেকে মুখ তুলে কামিজের ফিতা ধরে টান দিল। আতিয়া নরম স্বরে বলল, মাফিয়া, নিজের মানুষ, আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আতিয়ার কথা শুনে আবরার কোনো রেসপন্স দেয় না। আতিয়ার কোনো উত্তর না পেয়ে আবারও বলল, কিছু বলছেন না যে নিজের মানুষ? আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে বাসেন না? আবরার এবার বলল, না, বাসি না। আতিয়া ভ্রু কুঁচকে বলল, তাহলে এসব কি? ভালোবাসেন না যেহেতু এইভাবে কাছে আসছেন কেন? আবরার আতিয়ার জামার হাতা খুলে নামিয়ে সেখানে জোরে চুমু দিল, তারপর বলল, ভালোবাসি কি আমি বলছি না, কিন্তু এতটুকু বুঝি যে তোকে আমার চাই। তুই আমার আসক্তি। তোকে ছাড়া আমার একটা দিন রাত কাটে না। তোকে যদি একদিন না দেখি আমার দম বন্ধ লাগে। তুই আমার অভ্যাসে পরিণত হয়েছিস। তুই আমার আসক্তি, কোনো ভালোবাসা না। আবরারের এমন কথা শুনে আতিয়া আবেশে চোখ বন্ধ করে নিল। সে উত্তর পেয়েছে, কিন্তু বেড়া মুখ থেকে সরাসরি বলবে না ভালোবাসি, এটাই। আবরার আতিয়াকে নিজের দিকে ঘুরিয়ে আনলো, আতিয়ার গলায় চুমু দিল। আস্তে আস্তে আরও গভীরে যেতে লাগলো। ঘনিষ্ঠতা বাড়তে লাগলো তাদের মধ্যে। রাত যত আরও গভীর হচ্ছে, দুজন আরও কাছে আসে। ভালোবাসার সাগরে পাড়ি জমাচ্ছে, ডুব দিচ্ছে ভালোবাসার সাগরে শত শতবার। ভোরের আলো ধীরে ধীরে পূর্ব আকাশে উকি দিচ্ছে। কালচে নীল আকাশের কোণে গাঢ় কমলা রং মিশে এক মোহনীয় আভা ছড়াচ্ছে। শিশির ভেজা পাতার উপর সূর্যের প্রথম কিরণ পড়তেই তারা চকচক করে উঠল, যেন কোনো অদৃশ্য শিল্পীর প্রকৃতির ক্যানভাসে রঙের ছোঁয়া দিচ্ছে। পাখিরা আলতো করে ডানা ঝাপড়ে নতুন দিনের আগমনী সুর তুলছে। চারপাশে এক শান্ত আবেশ, ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। নতুন দিনের প্রস্তুতি নিয়ে আসা এক প্রশান্তিময় সকাল। আতিয়া নামাজ পড়ে আর ঘুমোয়নি। সে বসে কোরআন তেলাওয়াত করছিল। এখন বাজে সকাল 7:20। আতিয়া বেরিয়ে গিয়ে বসলো। আবরার এখনও ঘুমিয়ে আছে। আতিয়া গিয়ে আবরারের গায়ে হাত দিয়ে বলল, এই যে নিজে মাফিয়া মানুষ, ওঠেন, বাসায় যাবো তো। আবরার ঘুমো ঘুমো কণ্ঠে বলল। হুম। আতিয়া কপাল কুঁচকে বলল, কি? আমি সেই কালকে রাতে অজ্ঞান হয়েছি না, ভুলে গেছেন আপনি? আমাকে সেই বিয়ের আসরে অজ্ঞান করে নিয়ে আসছেন। একটুখানি জ্ঞান আসছিল, পরে আবারও জ্ঞান হারাইছি। এতক্ষণ আমি না খাওয়া, আমার ক্ষুধা লাগছে প্রচুর, আমি বাসায় যাবো, ওঠেন তাড়াতাড়ি। আবরার এবার বলল, খাবার দেখো, নিচে আছে, ফ্রিজে ঢোকানো। শুধু একটু গরম করো, তারপর খেয়ে নাও। আপনি খাবেন না? না, আমি ব্ল্যাক কফি খাবো 1 কাপ। আতিয়া বেড থেকে নেমে যেতে যেতে বলল, আচ্ছা, আমি তৈরি করে আনছি। এই বলে আতিয়া রুম থেকে বেরিয়ে গেল কিচেন রুমের উদ্দেশ্যে। আতিয়া কিচেন রুমে এসে ফ্রিজ খুলে দেখে 1 প্যাকেট বিরিয়ানি রাখা। আতিয়া সেটা বাহির করে গরম করতে বসালো। আবরার এখনও ওঠেনি, তাই ও আগে খেয়ে নেবে, তারপর আবরারের জন্য কফি নিয়ে যাবে। আতিয়া গরম করা খাবার খেয়ে ব্ল্যাক কফি বানালো, তারপর কাপে করে সেটা নিয়ে গেল রুমের উদ্দেশ্যে। আবরার এতক্ষণে ফ্রেশ হয়ে রেডি হচ্ছে। আতিয়া চলে যাওয়ার পর আবার আবরার এর ফোনে জরুরি কল আসে অফিস থেকে, তাই সে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিল। আতিয়া রুমে এসে দেখে আবরার চুল সেট আপ করছে। আতিয়া কফি নিয়ে আবরারের কাছে দিয়ে বলল, এই নেন আপনার কফি। আবরার কফির কাপ হাতে নিয়ে সেটাই এক চুমুক দিয়ে বেডের দিকে ইশারা করে আতিয়ার উদ্দেশ্যে বলল, ওইখানে একটা শাড়ি রাখা আছে, তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে পরে ফেলো, আমরা বাসায় যাব, কুইক। আচ্ছা। আবরার এক হাতে ফোন নিয়ে আর এক হাতে কফির কাপ নিয়ে ফোন স্ক্রল করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। আতিয়া দরজা লাগিয়ে বেডের কাছে এসে দেখে নেভি ব্লু রঙের শাড়ি, সাথে ব্লাউজ আর পেটিকোটও আছে। আতিয়া নিজেই শাড়ি পরতে পারে, তাই কোনো সমস্যা হলো না। আতিয়া শাড়ি পরে আয়নার সামনে গেল, তারপর চিরুনি দিয়ে চুলগুলো সুন্দর করে আশ্রিয়ে নিল, ছেড়ে রাখলো। মুখে হালকা প্রসাধন, ঠোঁটে হালকা খয়েরি লিপস্টিক, চোখে গাঢ় কাজল আর কালো ছোট্ট টিপ কপালে দিল। ব্যাস,
আতিয়ার একবার নিজেকে আয়নায় ভালোভাবে দেখে রুম থেকে বেরিয়ে গেল। আতিয়া রুম থেকে বেরিয়ে আবরারকে কোথাও পায়নি। আতিয়া ভাবলো হয়তো বাহিরে চলে গেছে, তাই সেও সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। তারপর বাইরে বেরিয়ে গেল। আতিয়া গেটের বাইরে তাকিয়ে দেখে আবরার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আতিয়া মুচকি হেসে আবরারের দিকে এগোতে লাগলো। কিছু দূর যেতেই আতিয়ার শাড়ির কুচি একটু ঘেটে গেল, তাই সে শাড়ির কুচি ঠিক করতে করতে আবরারের দিকে যাচ্ছে, আর ঠিক তখনই কেউ গেয়ে উঠল। छुटे आना छुटे मुझे रंग तेरे डोलना एक तेरे बाजू तुझा मेरा कोई बोलना बोलना माही बोलना माही बोलना কারো গানের গলা শুনে আতিয়া মাথা উঠিয়ে সামনে তাকিয়ে দেখে আবরার গান গাচ্ছে। আতিয়া ভ্রু কুঁচকে কিছু না বুঝে পেছনে ঘুরে দেখে এক মেয়ে হেঁটে আসে এই দিক দিয়ে, আর মেয়েটা আবরারের দিকে তাকাচ্ছে আর মুচকে মুচকে হাসে। এটা দেখে আতিয়া রাগে কটমট করতে লাগলো। মেয়েটার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটা সেখান থেকে চলে যেতেই আতিয়ার রাগে ফুঁসতে ফুঁসতে আবরারের কাছে এসে বলল, ভালো, খুব ভালো, থামলেন কেন? আরও গান? কি যেন নাম মেয়েটার? ও হ্যাঁ, মনে পড়েছে, তাই তো, মাহি গান। আরও গান? হ্যাঁ আছে গান। আতিয়ার কথার কোনো মানে বুঝতে পারল না আবরার। সে তো আতিয়াকে দেখেই গানটা গেয়ে উঠল। আতিয়া যখন শাড়ির কুচি ঠিক করতে করতে তার দিকে এগিয়ে আসছিল, তখন আবরারের চোখ আতিয়ার দিকে যায় আর মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে তার বাচ্চা বউয়ের দিকে। আর এই গানটা মাথায় আসছিল বারবার, তাই তো গিয়ে ফেলল। কিন্তু আতিয়া কি বলছে কিছুই বুঝতে পারছে না, তাই সে বলল। কি যাতা বলছো? আতিয়া রাগে গজগজ করতে করতে বলল, হ্যাঁ, এখন তো আমার কথা যাতা মনে হবে, তাই তো? ওই মাহির কথা মধুর মনে হবে। আতিয়ার এমন কথা শুনে আবরার ধমকে সুরে বলল, হ্যাঁ মেয়ে চুপ, কি মাহি মাহি করছো? আতিয়া নাকা কান্না করে বলল, হ্যাঁ হ্যাঁ, এখন তো আমাকে ধমক দেবেন আর ওই যে মাহিকে আদর করবেন। ভালো, খুব ভালো, যান মাহির কাছে যান। আবরার এবার জোরে ধমক দিয়ে বলল, আর একবার যদি ফালতু কথা বলেছো মেয়ে, তাহলে সোজা উপরে যাওয়ার টিকিট কেটে দেবো। গাড়িতে উঠে বসো। এই বলে আবরার গাড়ির দরজা খুলে দিল। আতিয়া নাকা কান্না করতে করতে গাড়িতে গিয়ে বসলো। আবরার গাড়ির দরজা লাগিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। আতিয়ার ফ্যাস ফ্যাস কান্না দেখে আবরার আবারও ধমক দিয়ে বলল, হ্যাঁ মেয়ে এখনই কান্না থামো। একটা সাউন্ড যদি আমি পেয়েছি, তাহলে আমার রিভলভারের সব কয়টা গুলি তোমার পেটে চালান করবো, বুঝতে পেরেছো? আবরারের কথা শুনে আতিয়া চুপ হয়ে গেল। আর কোনো আওয়াজ করল না। বলা যায় না মাফিয়া বলে কথা, যদি সত্যি গুলি চালান করে দেয় ওর পেটে, তখন না বাবা দরকার নেই, পরে দেখা যাবে, এখন চুপ থাকাই ভালো। আতিয়া আর কোনো শব্দ করল না, সাথে আবরারও আর কোনো আগ বাড়িয়ে কথা বলল না। আবরার গাড়ি নিয়ে সোজা বাসায় আসলো। তারপর আতিয়াকে নামিয়ে দিয়ে আবারও গাড়ি ঘুরিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে আতিয়াও গাড়ি থেকে নেমে কোনো কথা না বলে বাড়ির ভিতরে চলে গেল। শুভ সকাল মিস ফারিয়া। ফারিহা লাজুক হেসে জবাব দিল, শুভ সকাল রাকিব ভাই। রাকিব ভ্রুকুসকে বলল, এখনো ভাই বলবেন নাকি মিস ফারিয়া? ফারিহা জিভে কামড় দিয়ে বলল, না মানে এটা বলেই অভ্যাস তো, তাই আর কি। আচ্ছা বাদ দেন। ফারিয়া, আমার আব্বু আম্মু যে লন্ডনে থাকে এটা আপনি জানেন? ফারিহা মাথা নিচু রেখে জবাব দিল, হুম, সব জানি। রাকিব দুষ্ট হেসে বলল, তাই নাকি? হুম। রাকিব এবার মজা বাদ দিয়ে সিরিয়াস কণ্ঠে বলল, আমি লন্ডনে যাব, সাথে আপনাকেও নিয়ে যাব, আমার আম্মু আব্বুর কাছে। আপনি যাবেন তো আমার সাথে মিস ফারিয়া? ফারিহা এক সেকেন্ড সময় ব্যয় না করে বলল, হুম, অবশ্যই যাব। আমার শ্বশুর শাশুড়ি কেমন আছে আমি দেখতে যাব। এটা বলার পরে মনে মনে বলল, কত স্বপ্ন ছিল আপনার সাথে বিয়ে করার, আপনার পিছে কত মেয়ে ঘোরে, বিয়ের পরে যেন সেই শাকচুন্নিগুলোকে তাড়াতে পারি। আর এখন আমি আপনার বউ, আর আপনি বিদেশে যাবেন আর আমি যাব না, এটা হয় নাকি? মেয়েদের সাথে কথা বলবেন, এটা আমি থাকতে ইম্পসিবল। রাকিব এবার আবরারের সাথে অফিসে দেখা করার জন্য উঠে যেতে যেতে বলল, আচ্ছা মিস ফারিয়া, আমি কাগজপত্রের সাথে পাসপোর্ট ভিসা কমপ্লিট করে আসছি। একটু পরে ভাবি আর দাদি আসবে, তাদের সাথে গল্প করবেন। আর খিদে লাগলে ফ্রিজ খুলে দেখবেন রান্না তরকারি কাঁচা তরকারি সব আছে, যেটা ভালো মনে হয় নিয়ে খাবেন। আমি এখন চলে যাচ্ছি,
আল্লাহ হাফেজ। ফারিহাও আল্লাহ হাফিজ বলতেই রাকিব চলে গেল নিজ গন্তব্যে। ওই আরিশও আমার সাথে পাল্টা গেম খেললো, আমাকে মাঝ রাস্তায় নামিয়ে চলে গেল। আর এই সাদমানও গায়েব, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বুঝতে পারছি এসব আবরারের কাজ। ওকে আমি শেষ করে দেব, ওর জন্য আমার সব প্ল্যান বিলীন হয়ে যাচ্ছে। বলেই মিস্টার আনোয়ার পাশ থাকা টি টেবিলটা জোরে আছাড় মারল। মিস্টার আনোয়ারের পাশে থাকা সব বডিগার্ড একপাশে জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে রইল। কেউ কোনো কথা বলছে না, কারণ সবাই জানে কেউ কথা বললেই এখন তার শেষ দিন হবে। মিস্টার আনোয়ারের সারা শরীর রাগে রিরি করছে। সে আবারও বলল, আরিশকে মেরে ফেলতে হবে। অরিশকে মেরে ফেলতে হবে। এটা শোনা মাত্র সবাই মিস্টার আনোয়ারের দিকে তাকালো। তারা এটা ভাবছে যে কেউ নিজের সন্তানকে কেন মারতে চাইবে। আর অরিশ অনেক কাজ করেছে তার বাবার হয়ে, তাহলে সবাইকে নিজের দিকে এভাবে তাকাতে দেখে মিস্টার আনোয়ার বাসকাই গলায় বলল, এভাবে তাকিয়ে আসিস কেন? চোখ নামা, যা বললাম তাই কর। আমার কালো রাজ্য আগে, আর সন্তান পরে। সেই সন্তান যদি কালো রাজ্যের ধ্বংসের কারণ হয়, আমি বাপ নিজে ছেলের গর্দান নিব। মিস্টার আনোয়ারের কথা শেষ হতেই সবাই আরও ভয় পেয়ে গেল। কি মানুষ কালো রাজ্যের জন্য নিজের ছেলেকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। মিস্টার আনোয়ার সবার দিকে তাকিয়ে বলল, আরিশকে মেরে ফেলো, আর সাদমানের খোঁজ লাগাও। মিস্টার আনোয়ারের কথা শেষ হতেই সব বডিগার্ড বাড়ি থেকে বেরিয়ে গেল। সবাই বেরিয়ে যেতেই মিস্টার আনোয়ার বলে উঠল, আমার কালো সাম্রাজ্য ধ্বংস করার জন্য তোর ছোট্ট একটা উপহার, শান্তিময় মৃত্যু। এটুকু বলেই লোকটি কিটকিটিয়ে হেসে উঠল। রাতের গভীরতা চারদিকে ছড়িয়ে পড়েছে। পুরো বাড়িটা নিস্তব্ধ, যেন ঘুমিয়ে পড়েছে অন্ধকারের সঙ্গে। ঠান্ডা বাতাস জানালার ফাঁক দিয়ে ঢুকে আসছিল, কিন্তু সেই রুমে কোনো আলো নেই। শুধু নিঃশব্দ অন্ধকার আর একরাশ থমথমে পরিবেশ। আবরার ধীর পায়ে রুমের ভেতর ঢুকলো। দরজা খোলার হালকা শব্দে একজনের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সাদমান। সে 4 দিন ধরে এই রুমে বাঁধা অবস্থায় আছে। প্রথম দিন চিৎকার করেছিল, দ্বিতীয় দিন কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছিল, তৃতীয় দিন থেকে শুধু নিঃশব্দ যন্ত্রণা সয়ে গেছে। এখন সে শুধু নিঃশ্বাস নেয়। ধীরে ধীরে শরীর দুর্বল হয়ে পড়েছে, হাত পা অবশ লাগছে। এ কদিন শুধু পানি পেয়েছে, তাও খুব অল্প। আবরার সামনে গিয়ে দাঁড়ালেও চোখে কোনো অনুভূতি নেই, ঠান্ডা নির্লিপ্ত। কেমন আছেন শ্বশুরাব্বা? সাদমান কোনো উত্তর দিল না। তার ঠোঁট ফেটে গেছে, চোখের নিচে কালি। নিস্তেজ দৃষ্টিতে শুধু আবরারের ছায়া মূর্তির দিকে তাকিয়ে রইল। আবরার একটু ঝুঁকে তার মুখের দিকে তাকালো, তারপর খুব ধীরে একেবারে শান্ত কণ্ঠে বলল, আর কতদিন চুপ করে থাকবেন? আবরারের এই প্রশ্নের উত্তর সাদমান অনেক কষ্টে এক বাক্যে বলল, তোর বাপ একদিন আমাকে উদ্ধার করতে আসবে। ঘরটা মুহূর্তেই যেন থমথমে হয়ে উঠল। আবরারের চোখ ধীরে ধীরে লালচে হয়ে উঠছে, চোয়াল শক্ত হয়ে গেছে। নিঃশ্বাস বাড়িয়ে যেন ভেতরে জ্বলছে কোনো দহন, যা এখনই বিস্ফোরিত হবে। সে ধীরে ধীরে এক পা এগিয়ে এলো। পায়ের নিচে কাঠের মেঝে কড়মড় করে উঠল, আর সেই সামান্য শব্দেও যেন ঘরের ভেতর ভয় ছড়িয়ে পড়ল। তার হাত মুষ্টিবদ্ধ, শিরাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। ঠোঁটের কোণে হালকা কাঁপুনি, যেন রাগ দমিয়ে রাখার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপর হঠাৎ সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে এক ঝটকায় সামনে থাকা টেবিলটা উল্টে ফেলল। ঘর জুড়ে কাঁচ ভাঙার শব্দ ছড়িয়ে পড়ল, বাতাস ভারী হয়ে উঠল উত্তাপে। উনি আপনাকে যে বাঁচাবে সেটা শুনতে চায়নি, উনি কোথায় আছে সেটা শুনতে চেয়েছে। তার কণ্ঠ স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ নিচু, কিন্তু ভয়ঙ্করভাবে ধারালো। চোখ দুটো অন্ধকারে জ্বলছে, যেন ধ্বংসের আগুন জ্বলে উঠেছে। আবরারের এমন কথা আর ভাঙচুর দেখে সাদমান একটা বাঁকা হাসি দিয়ে বলল, জীবনেও পাবি না তার খোঁজ, কারণ তোর বাপ তোর পিছনে তোর সাথে থেকেই তোকে ছুরি মারছে, আর তুই দেখছিস কিন্তু কিছু করতে পারছিস না। ঘরের বাতাস হঠাৎ করেই আরও ভারী হয়ে উঠল, যেন একটা অদৃশ্য ঝড় আসতে চলেছে। আবরারের চোখ রাগে অগ্নিশিখার মতো জ্বলছে, শিরাগুলো ফুলে উঠেছে, আর চোয়াল শক্ত হয়ে আছে। সাদমানের ঠোঁটের কোণে একটুখানি তাচ্ছিল্যের হাসি খেলে গেল, আর তার বলা কথাগুলো যেন আগুনে ঘি ঢেলে দিল। আবরার এক ঝটকায় সামনে এগিয়ে এলো, তার গলা গভীর, ভারী আর অসহ্য ঠান্ডা। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি শ্বশুরাব্বা, আমি তো তাকে খুঁজে বের করবই। তার চোখের তীব্র দৃষ্টি সাদমানের দিকে স্থির হয়ে রইল, যেন এই মুহূর্তে সে নিজেই মৃত্যু হয়ে উঠেছে। এতদিন প্রাণ ভরে নিঃশ্বাস নেন,
কারণ আমি যখন তাকে পাবো তখন আপনার আর তার মৃত্যুর স্বয়ং আমি আবরার ফাহাদের হাতে লেখা থাকবে।